ভালোবাসার বাংলাদেশ। গল্প শুনি, একদম ছোটবেলা থেকেই শুনতে চাইব। আমরা 3 বোন, আমি সবার ছোট। আমার বাবা ডাক্তার এবং মা হচ্ছে পিরোজপুর, আমাদের দেশের বাড়ি হচ্ছে পিরোজপুরে। বাবা তো সরকারি হসপিটালের ডক্টর। সরকারি হসপিটালের ডক্টর, এবং আমার মা পিরোজপুর ম্যাটারনিটিতে আছেন, উনি এফডব্লিউপি ওখানকার। আমার বড় বোন হাউসওয়াইফ, মেজ বোন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে জব করে, আর আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে বিবিএ এমবিএ কমপ্লিট করেছি। এগুলো শুনলে তো রেমা মনে হয় না যে আমাদের প্রোগ্রামের পোর্টফোলিও একটু বড় বড় টাইপ, এদিকে ডাক্তার, এদিকে ডাব্লিউ সামথিং, আমি বুঝিনি যদিও, মাথা নড়িয়েছি, বাট বুঝছি যে একটু ওজনদার কোনো কিছু আর কি। দেন বোন টিচার বললেন, আমার বড় বোন হাউসওয়াইফ, মেজ বোন হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে। এবং আপনি তো সবে গ্রাজুয়েশন কমপ্লিট করলেন নাকি মাস্টার্স? আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করলেন। ওকে, তারপর? আমি ছোটবেলায় পিরোজপুরে কেটেছি। ছোটবেলা ছিল, এখন দেখে ছোটই লাগে। হ্যাঁ, আমাকে সবাই এটাই বলে। কেন বলে জানি না, বেশিরভাগই শুনতে হয় ক্লাস 9-10 আশপাশে রাখছিলাম আমিও, এরকমই মনে হয়। যাই হোক, ছোটবেলায় এসএসসি। আচ্ছা, দাঁতের দুই পাশে উঁচা থাকলে সেটা কি বলে? সুন্দর লাগে দেখতে। পাশের দেশের একটা নায়িকা ছিল, ফারহা ও নীলম, কি যেন নাম, পাশের দাঁতটা উঁচা ছিল, ওই কারণে ওকে সুন্দর লাগতো, জন্য মানে টাকাও বেশি নিতে সিনেমাতে। যদিও আমি এত পিসের মাঝখানে দেখতে পাচ্ছি না। কেউ বলেনি কখনো, বা বলে না? হ্যাঁ, বলে যে তোমার দাঁতটা ভুল জায়গায় থাকার কারণে দেখতে সুন্দর দেখায়। না, দেখতে সুন্দর লাগে কিনা আমি জানি না, তবে এটা নিয়ে আমার কোনো আফসোস নেই। কেউ বলে না, দেখতে তো ভালো, আমার তো কেউ খুব একটা বলে না, বললে বাট আমার দেখে ভালো লাগে জিনিসটার জন্য বললাম আর কি, কিউট লাগে আর কি। আচ্ছা, ব্লাশ করতেছো, মানে লজ্জা টজ্জা টাইপ? না, লজ্জা না, একটু নার্ভাস। ভাই, এই প্রোগ্রামটা তো একেবারেই তোমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। এখানে আসলে তো আরো এনার্জি পায় মানুষ। নার্ভাস লাগতেছে কেন? নতুন পরিবেশ তাই? হ্যাঁ, তাহলে এমনি গল্প গুজব করি, বাদ দাও। বলছিলে 3 বোন, জি, ইন্ট্রোডাকশনও দিলে। তারপর? আমার ছোটবেলা পিরোজপুরেই কেটেছে। আমি এসএসসি পাশ করেছি পিরোজপুর সরকারি, আমি এসএসসি পাশ করেছি পিরোজপুর গার্লস হাই স্কুল থেকে। তারপরে এসএসসি পাশ করার পরে ঢাকায় চলে আসছি। আমার বড় বোন ঢাকায় ছিল, তার শ্বশুরবাড়ি হচ্ছে কুমিল্লা, সে ঢাকায় থাকে, সেজন্য মানে বেশিরভাগ সময় ঢাকায় আসা যাওয়া থাকতো। তো আমার মেজ বোনও ঢাকায় মিরপুর আইডিয়াল কলেজে পড়াশোনা করছে। তারপরে আমার এসএসসি পাশের পরে আমি ঢাকায় চলে আসছি, এবং মিরপুর 1-এ আব্বু একটা ফ্ল্যাট কিনেছিল, সেখানে আমি আর আমার মেজ বোন ওখানে থেকে পড়াশোনা করতাম। তো আমার মেজ বোনের বিয়ে হয়ে গেল। তারপরে আমি ওখানে থাকতাম, আমার পাশের ফ্ল্যাটে আমার বড় আপা থাকতো, কিন্তু ও পরে ওই ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দূরে অন্য জায়গায় গিয়ে ওর অন্য ফ্ল্যাট কিনে সেখানে ও সেটেল হয়ে যায়। ওখানে আমি আর আমার মেজ বোনের বিয়ের পরে আমি থাকি, এবং একটা রুম সাবলেট ভাড়া দেওয়া থাকে, মানে যেহেতু পুরো ফ্ল্যাটে আমি একা থাকতে পারি না, সেজন্য একটা রুম সবসময় সাবলেট ভাড়া দেওয়া থাকে। আব্বু আম্মু মাঝে মধ্যে আসে। আমার আব্বু রিটায়ার্ড করলো 1 বছর হলো, তো আব্বু আম্মু মাঝে মধ্যে আসে, ওখানে সপ্তাহখানেক থেকে চলে যায়। ওই লাইফ আপনারা দেখেনি, রাইট? যে মফস্বল থেকে আসলাম, 17 জন একসাথে থাকলাম। না, ওইটা কখনো পাইনি। ঢাকা থেকে আসার পরের 17 দিন আবার কোথায় থাকবো সেটারই কোনো ঠাই ঠিকানা নাই। না, এটা কখনো। এই তো রাজকীয় লাইফ। আব্বু অনেক ভালো রেখেছে সব সময়। হ্যাঁ, কোনো কষ্ট পেতে দেয়নি। তো ওরকম বাড়িতে খুব কম যাওয়া হয়, বাড়িতে হয়তো 1 বছরে 1-2 এরকম যাওয়া হয়। আর এই তো, তারপরে আমিও মিরপুর গার্লস আইডিয়াল কলেজে ভর্তি হই।
ওখানে পড়াশোনা করতে থাকি। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার মেজো বোনের বিয়ে হয়েছে। ও চলে যাওয়ার পরে মেনলি আমি একটু একা হয়ে পড়ি। ওই সময় বাসাটা সাবলেট দিয়ে আমরা সাবলেট সহ থাকি। তো তারপরে আমার ইন্টার পরীক্ষার পরে আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে বিবিএ ভর্তি হই এবং ওখানে ওই বিবিএ এর যে লাইফটা ছিল আমার। আচ্ছা স্বর্ণা, আমার মানুষ তো কেউ অপরাধের ঊর্ধ্বে না, তাই না? জি জি। এই যে আমি মানুষের কথা বলতে গেলে তার প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এটা কি দোষের? না, লাইক আমার কথা শুনতে গিয়ে চোখ আটকে গেছে তোমার নাকফুলের উপর, এগুলো তো অন্যায় কিছু না, রাইট? না। আচ্ছা, নাকফুলই তো বলে এটাকে নাকি? জি জি, নাকফুল বলে। গোল্ডের ডায়মন্ড বলতে যাচ্ছিলাম যে উপরের অংশটা ডায়মন্ড কিনা। এটা আব্বু গিফট করেছে। না, সবকিছুর মধ্যে একটা কেমন যেন ডায়মন্ডই ব্যাপার স্যাপার। যেমন নিজস্ব ফ্ল্যাটে তোমার শিক্ষা জীবন শুরু, নাকফুলের কথা বললাম তাও আবার ডায়মন্ড। হ্যাঁ, তারপর পরে বিবিএ লাইফটা অনেক ভালো। বাই দ্য ওয়ে, নাকফুলটা ভালো মানিয়েছে, ভালো লাগতেছে দেখতে। তারপর তো বিবিএ আমার লাইফটা, বিবিএ এর স্টুডেন্ট লাইফটা অনেক ভালো কেটেছিল। আমার এমনিতেই ফ্রেন্ডের সংখ্যা খুবই কম, মানে খুবই কম। ওরকম কারোর সাথে আমি ফ্রেন্ডশিপ করতে পারি না, আমার ফ্রেন্ড হয় না, আমি জানি না। তবে খুব কম ফ্রেন্ড, এবং যে কজন আছে তারা অনেক, মানে আমি অনেক লাকি যে আমি তাদের পেয়েছি। তো বিবিএ কমপ্লিট করলাম ওই ফ্ল্যাটে থেকে, ওখানে থেকেই। চোখটা কি আসলে বড় নাকি কাজলের কারণে বড় দেখাচ্ছে? না সরি, এগুলো আমার স্বভাব, একটু প্রবলেম আর কি। আমি জানি না, মানে কেউ কি বলছে যে চোখ তোমার বড় বা মাঝারি বা ছোট? না, চোখ বড় না, চোখ মাঝারি, এটাই বেশি শুনছি। ও কাজলের কারণে লম্বা দেখাচ্ছে হয়তো, একটু লম্বা আছে আমার চোখটা। ওকে, আমরা কথা বলছি স্বর্ণার সাথে, শুনছি তার জীবনের কথা। তার আগে আমরা চেষ্টা করব গত লাস্ট ব্যাক টু ব্যাক প্রোগ্রামে দুই একটি পেন্ডিং আছে, যারা বেশি শেয়ার করেছিলেন আমাদের পোস্ট, তাদেরকে ফোনে নেওয়ার স্লাই ছিল, তাই তো? জি প্লিজ বলুন। এমবিএ এর প্রথম দিকে আমি জানুয়ারি মাসে, আমি ডিসেম্বরে এমবিএ তে ভর্তি হই। তো জানুয়ারিতে কিছুদিন ক্লাস করতে পারিনি, এবং সেজন্য আমার ফ্যামিলি কিছু প্রোগ্রাম ছিল। তো জানুয়ারির শেষের দিকে আমি ক্লাসে, আমার কয়েকটা ক্লাস মিস যাওয়ার পরে আমার সরাসরি ম্যাথ ক্লাস ছিল, ওখানে গিয়ে অ্যাটেন্ড করি। এবং ওখানে আমি জানতে পারি যে আমি যে কদিন ক্লাস করিনি, কিছু অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, এগুলো ক্লাস টেস্ট, এগুলো অলরেডি হয়ে গেছে, যেগুলো ক্লাসের সিআর সবাইকে জানায়, বাট আমাকে জানানো হয়নি। তার কাছে ফোন নাম্বার ছিল সবারই, ফার্স্ট ক্লাসে সবার ফোন নাম্বার সে কালেক্ট করেছিল, আমাকে জানায়নি। পরবর্তীতে আমি ক্লাসে গিয়ে আর কি এটা জানার চেষ্টা করলাম যে সিআর কে, সে আমাকে কিছু জানাচ্ছে না কেন, আমি ক্লাস টেস্ট মিস করেছি। তো তারপরে আমার এক ফ্রেন্ড দেখিয়ে দিল, পিছনের দিকে বসা ছিল সিআর হাসানুজ্জামান হাসান। তো সিআর এর ব্যাপারটা একটু পরিষ্কার করবে, কোঅর্ডিনেটর সিআর কারে বলে? ক্লাস রিপ্রেজেন্টেটিভ। আচ্ছা, ক্লাস রিপ্রেজেন্টেটিভ মানে কোঅর্ডিনেশন করে যে। ওকে, যাই হোক, তারপরে আমি সিআর এর কাছে গেলাম, সিআর কে বললাম আমি তো এতগুলো ক্লাস টেস্ট মিস করেছি, আপনি ফোন নাম্বার থাকা সত্ত্বেও স্যার জানাতে। সেই কোন ক্লাসের? যে ক্লাস আমরা একই সাথে এমবিএ করতেছি। ছোট্ট বাংলা, আগে যেগুলোকে আমরা ক্লাস ক্যাপ্টেন হিসেবে জানতাম, ব্যাপারটা এটাই তো না? বারবার সিআর বলাতে আমার মনে হচ্ছে নতুন কোন পদ নেই এটা। আমরা এটাই তো, ব্রিগেডিয়ার জেনারেল, ফিল্ড মার্শাল, তারপরে সিআর, বাইরে নরমাল ক্লাস ক্যাপ্টেন, রাইট? ওকে, বলো। যাই হোক, তারপরে আমি মানে গিয়ে বললাম যে এরকম ক্লাস মিস হয়েছে, আপনি কেন বলেননি? পরে উনি আর কি, সিআরটা একটু মানে যাই যেটাই বলি তাতেই হাসাহাসি করে। ওই ছেলেটা আর কি, হ্যাঁ হাসান, যেটা বলি সেটাই হাসাহাসি করে। ক্লাস ক্যাপ্টেন হাসান, তাই তো? এভাবে বলো ভাই, বুঝতে ক্লাস ক্যাপ্টেন হাসান। পরে উনি আমাকে ওনার খাতায় যে এগুলো ছিল, যে আমাদের যে নোটগুলো ছিল ওগুলো দিল,
এবং আমি ওই দিন মোটামুটি ওনার সাথে একটু রাগই করলাম, কেন আমাকে কিছু জানানো হয়নি বা এরকম কিছু। পরে ওই ক্লাসে পরে চলে গেলাম। বাট আমি তাকে বকাঝকা করলেও সে হাসে, প্রচন্ড হাসে, ঝাড়ি দিলেও হাসি, এরকম একটা অবস্থা। পরে আমি ওই দিন ক্লাস শেষে চলে গেলাম। পরের দিন থেকে যখনই ক্লাসে আসি একটু সিআরের সাথে কথা হয় এইসব ব্যাপার নিয়ে, পড়াশোনা নিয়ে। তারপরে লাইব্রেরিতে ওই আমাদের ক্লাস ক্যাপ্টেন উনি অনেক পড়াশোনা করতো, হাসান। যখনই দেখতাম বই নিয়ে বসে আছে, এরকম বিসিএস এর প্রিপারেশন নিচ্ছে বা এরকম সবসময় পড়াশোনার মধ্যে থাকতো। তো লাইব্রেরিতে তার সাথে দেখা হতো। এমনিতে সে অনেক হাসি খুশি ছিল। হ্যাঁ, তো তারপরে ওরকম ভাবে পরিচয়টা সপ্তাহখানিকের মধ্যে পরিচয়টা একটু মানে গাঢ় হতে লাগলো। তার সাথে আমি ক্লাসে আসলে তার সাথে হয়তো বসতাম, কথা বলতাম। সে অনেক দুষ্টামি করতো, মানে সবসময় আমার সাথে একটু বেশি দুষ্টামি করতো, এরকম হতো। তারপরে দেখা যেত আমাদের ক্লাস ছিল 6:30, তো ও আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলতো যে 3টার দিকে বলতো, তুমি আসো লাইব্রেরিতে, আমরা পড়াশোনা করব, এরকম গ্রুপ স্টাডি আছে, চলে আসো। আমি চলে আসতাম, তো গ্রুপ স্টাডি দেখতাম না, দেখতাম একাই বসে আছে। তো তারপরে আর কি একা একা তোমার সাথে একটা গ্রুপ বানানোর পায়তারা করতে। হ্যাঁ, হয়তো স্বর্ণা আসলে গ্রুপ হবে। আচ্ছা, তারপরে ওই গ্রুপে তুমি এই যে পা পিছলানো রোগে আস্তে আস্তে পড়তেছে, এটা কারণ কি? ছাত্র ভালো? হ্যাঁ, সে খুবই, সে ক্লাসের মধ্যে সব থেকে ভালো। পদবীর নাম, পদবীর আগে সিআর কথাটা না, এটা না, সে অনেক দুষ্টামি করতো আমার সাথে। লুকটা সম্বন্ধে একটু বলো। ভালো ছিল অবশ্যই। সবচেয়ে প্রয়োজনীয়টা অনেক পরে বললো আর কি। কিরকম বর্ণনা দাও দেখি। আমি যেমন 2.5 ঘন্টা ধরে একটা মানুষের বর্ণনা দিতে পারি। আমি হাসি খুশি ছেলেদের পছন্দ করি, এটা তার মধ্যে। তার মানে সে হচ্ছে চার্মিং, লাইক পার্সোনালিটি ইজ গুড, লেখাপড়ায় ভালো। হ্যাঁ, সিআর তো অনেক বড় পোস্ট এখন, যেকোনো দেশের প্রেসিডেন্টের চেয়ে বড় ওইটা। আর সেই সাথে আর কি যেন বললে, দেখতেও সুন্দর। দেখার বর্ণনা দাও তো। দেখার বর্ণনা লম্বা। আমি আর চোখে একবার দেখছি, দেখাটা আমার কাছে ম্যাটার করে না। তোমরা মেয়েরা এরকম বলো, বাট ওটা অনেক বেশি ম্যাটার করে। হ্যাঁ, লম্বা। আমি নর্মালি এখন আর করি না, তবে আমি নর্মালি সুন্দর ছেলেদের পছন্দ করি। এটা আমার তুমি না, এটা জাতীয় রোগ সবার। তো আর অসুন্দর ছেলেদের দিকে তেমন অ্যাট্রাক্ট হও না, রাইট? না, এখন যাকে ভালো লাগে। আচ্ছা, ওখানে কি হয়েছিল? লম্বা ছিল, একটু খোঁচা খোঁচা দাড়ি ছিল। তারপরে সব থেকে অনেক দুষ্টামি করতো আমার সাথে ক্লাসে। সবসময় এসে দেখা যেত ও আমার কি খুঁজতেছে, আমার সাথে দুষ্টামি করতেছে। কি ধরনের দুষ্টামি করতো? আমার জন্য না, আমার শ্রোতা যারা আছে, কিছু আছে পাজির পাজরা, তুমি না বললে অনেক বেশি দুষ্টামি মনে মনে ভেবে নিবে। আমি একটু মানে একটু ছেলে মানুষই টাইপের আচরণ ছিল ওর মধ্যে। আমি চুল বেঁধে আসতাম, হয়তো চুল থেকে চুলের ব্যান্ড নিয়ে যেত, এরকম হতো। তারপরে হয়তো মানে বসতে গেলাম, হয়তো চেয়ারটা সরাই ফেললো, এরকম। পড়ে গেছে, এরকম হয়েছে নাকি? হ্যাঁ, গেছি একবার, পড়ে গেছি। পরে এরকম করে প্রায় বেশ কিছুদিন যায়। আমি বুঝতে পারি একটা সময় হয়তো সে একটু উইক হয়ে পড়ে আমার প্রতি। আমারও একটা ভালো লাগা কাজ করে, কিন্তু আমি সেটা কখনো বুঝতে দেইনি। আমি তাকে অ্যাগ্রেসিভ বেশি দেখতাম, এজন্য আমি কখনো বুঝতে দেইনি। তো তারপরে এরকম অনেকদিন হতো। আমার ক্লাস, তার ক্লাস হয়তো আছে, আমার ক্লাস নেই, আমার বসে থাকতে হতো। আমাকে বসতে বলতো, আমিও বসে থাকতাম, জানি না কেন, এরকম 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতাম একসাথে। হয়তো আমাকে বাসে উঠায় দিত, আমাদের ক্যাম্পাস ছিল বনানীতে, বাসে উঠায় দিত। এরকম করে একটু ক্লোজ হতে থাকি। পরে এরকম 2 মাস যাওয়ার পরে এরকম চলতে থাকে। তারপরে একটা সময় সে আমাকে প্রপোজ করে, এবং তারপরে আমি আসলে ওরকম কিছু তাকে বলি নাই। বাট আমারও যেহেতু একটা ভালো লাগা ছিল, সেজন্য আমার ফ্যামিলি, আমি ওরকম ভাবে ফার্স্ট প্রপোজালে একসেপ্ট ওরকম প্রথমেই করিনি। আমি আমার ফ্যামিলি সম্বন্ধে বা সবকিছু তাকে বলেছি, এবং আমি তাকে প্রথমেই বলেছি যে আমার আসলে যে আমি ওরকম ভাবে প্রেম করব বা
এখন তো MBA করতেছি, কিছুদিন পরে আব্বু আম্মু বিয়ে দিয়ে দেবে পড়াশোনা শেষ হয়ে গেলে। এখন এরকম প্রেম টেম করার সময় নেই। হ্যাঁ, তুমিও চাকরি বাকরি করতেছো না, তো এখন এটা কিভাবে? তো সে বলল যে চাকরি করি না, করব। হ্যাঁ, তো খুব তাড়াতাড়ি বাসায় বিয়ের প্রপোজালও পাঠাবো, সমস্যা নাই, তুমি যেভাবে বলো সেভাবেই সবকিছু। আমি বলি আচ্ছা ঠিক আছে, হয়তো আমারও যে তার প্রতি ভালো লাগে এটা একসময় সে বুঝতে পারে, এবং ওভাবেই সম্পর্কটা আগাতে থাকে। তো দেখা যেত অনেক কেয়ারিং ছিল, প্রথমে অনেক কেয়ারিং ছিল আমাকে সবসময়। ভার্সিটিতে সব ব্যাপারেই সে আমাকে অনেক হেল্প করতো, আমাকে আমি অসুস্থ হলে বা যে কোনো ব্যাপারে অনেক কেয়ারিং ছিল। বাসে আমাকে সবসময় বাসে উঠায় দিত। হ্যাঁ, তারপরে এরকম ছিল কিছুদিন, তারও 2-3 মাস যাওয়ার পরে যখন আমাদের আবার প্রথম থেকেই খুব ঝগড়া লাগতো, পরিচয় শুরু থেকেই টুকিটাকি ব্যাপার নিয়ে অনেক সবসময় একটু ঝগড়া লাগতো, ওটা থাকতো না। তো একটা সময় তার সাথে আমার একটু, যখন আমাদের সম্পর্ক প্রায় 3 মাস, তখন একটু সমস্যা তৈরি হয়, ঝগড়াঝাটি লাগে। পরে সে আমার সাথে আর কি ওরকম যোগাযোগ করে না, বন্ধ করে দেয়, সপ্তাহখানেক এরকম যোগাযোগ বন্ধ করে দেয়। আমি জানি না কেন আমি খুব কম সময়ে তার প্রতি অনেক বেশি উইক হয়ে যাই, মানে খুব বেশি উইক হয়ে যায়। এটা আমি আমার দিক থেকে, তাকেও কম উইক আমি দেখিনি, সেও অনেক। আমি যখন বাসে উঠতাম তখন দেখতাম হয়তো আমি বাসে বসে আছি, হঠাৎ করে দেখতাম বাসে হঠাৎ করে উঠে গেছে, উঠে পিছনের সিটে বসে আছে। তো জিজ্ঞেস করতাম তুমি কই যাচ্ছ? বলতো তোমার বাসায় যাচ্ছি, তোমার বাসার নিচে তোমাকে আগায় দিব। পরে আমি বকাবকি করতাম, এবং সে জানতো আমি বাসায় একা থাকি। আমার সাবলেট তো একটা রুমে থাকে, একটা আপু থাকতো ভাড়া, আমি জানতো আমি একা থাকি। তো সে বলতো তোমার বাসার ওখানে তোমাকে আগায় দিব। তো আমি কখন সে বাসে উঠে আমার পিছনের দিকে বসে থাকতো আমি খেয়ালও করতাম না। হ্যাঁ, দেখতাম একসাথে নামতেছি। পরে আর কি এরকম অনেকদিন করলো। পরে আমার এক বড় ভাই আছে ভার্সিটিতে, ওনাকে মাহি ভাই, ওনাকে বললাম যে ওকে এগুলো করতে নিষেধ করেন। হ্যাঁ, আমাদের মানে সে আমাদের বাসা অনেকটা সময় আমার সাথে হাঁটতে হাঁটতে বাসার নিচ পর্যন্ত চলে যেত। তো আমি বললাম আমাদের এলাকার লোকজন দেখলে খারাপ ভাববে, এরকম আমি তো একা থাকি, সে বাসার নিচ পর্যন্ত চলে যায়, প্রায় এরকম পাগলামি করে। এমনিতে অনেক ক্রেজি ছিল, শুরু থেকেই অনেক পাগলামি করতো। পরে ও এটা শুনতো না, ও কিছু হলেই ওই যে বাসা চিনে গেছে, আমি হয়তো যদি ঝগড়াঝাটি লেগে বা কোনো কারণে আমি যদি মানে 5-6 বার ফোনটা রিসিভ না করতাম, আমি দেখতাম সে বাসার নিচে এসে হাজির হয়ে আছে। এবং এরকমও আমি দেখছি, বাসার উপরে উঠতো না কখনোই, এরকম আমি দেখছি সে মানে টানা 4-5 ঘন্টাও দাঁড়ায় আছে, আমি কেন ফোনটা রিসিভ করতেছি না, আমি কেন কথা বলতেছি না, এরকম 4-5 ঘন্টাও প্রায় দাঁড়ায় থাকতো। পরে আমি নিচে যেতাম, কথা বলতো, তারপরে চলে যেত। তো ওই যে বাসাটা চিনে গেছে, এটা অনেক খারাপ ছিল। আমি অনেক বকাবকি করতাম, সে যে বাসার নিচে আসতো, এটা নিয়ে প্রচুর ঝগড়া হতো, সে এগুলো পাত্তা দিত না। হ্যাঁ, এক কথায় খুব ক্রেজি ছিল। তারপরে একটা সময় আমাদের সম্পর্ক এরকম 4 মাস হতে থাকে। পরে একটা সময় সে যেটা করে, একদিন রাতে সে ভার্সিটি থেকে আমার সাথে বাসার নিচ পর্যন্ত আসে। ওদিন অনেক ঝড় বৃষ্টি হচ্ছিল, এপ্রিল মাস ছিল। তো আমার সাথে একটা আপু ছিল, বড় আপু সাবলেট, উনি অনেক ওই আপুটা অনেক ভালো ছিল। হ্যাঁ, আমার গার্জিয়ানের মতোই ছিল। তো আমি সবসময় আমার বাসায়, এটা একটা সত্যি একটা ব্যাপার হচ্ছে, আমি মানে আমার বাসায় আমি কখনো কোনো মেয়ে ফ্রেন্ডও অ্যালাউ করি না, কখনোই করতাম না। আমার যত ক্লোজ ফ্রেন্ড হোক না কেন, বাসার বাইরে দেখা করতাম। আমি একা থাকতাম বলে যে ফ্রেন্ড আসতো, আড্ডা দিতাম, এই করতাম সেই করতাম, এটা কখনোই হতো না। তো তারপরে সে এরকম করে ফোন ওই কোনো একটা কারণে হয়তো তার ফোনটা আমি রিসিভ করতেছি না, বা একটু কথা কাটাকাটি হয়েছে, আমার সে বাসার পাশে চলে আসলো। তখন রাত 11টা, আমাদের ক্লাস শেষ হয়েছে 9:30, সে 9:30 থেকে 11টা পর্যন্ত বাসা নিচে ওইভাবে এসে দাঁড়ায় ছিল। পরে উঠছে। আমার একটা মামাতো বোন ছিল ওই সময় আমার বাসায়, ওর নাম সিথি, ও ছিল। ও
পরে আমি তো অনেক আমার বাসার পাশের ফ্ল্যাটটা হচ্ছে আমার বড় আপার, সে ওটা ভাড়া দিয়ে চলে গেছে। এখন ওখানে আমরা অনেক বছর ধরে থাকি। একটা ছেলে উপরে উঠছে, এটা দেখলে সবাই এটা খারাপ ভাবে। উপরে চলে আসছে already? হ্যাঁ চলে আসছে, খুব খারাপ ভাবে। আমি মানে খুবই আনইজি ফিল করতেছি। হ্যাঁ আমি খুবই, সে আমার বয়ফ্রেন্ড হলেও আমি জিনিসটা খুবই আনইজি ফিল করতেছি। পরে আমি রাত কয়টা বাজে তখন? 11টা বাজে। তখন আমার ওই বোনটাকে, মানে আমার ভাড়াটিয়া যে আপুটা, ওনাকে আমি বলতেছি যে আপু ওকে দরজার কাছে, আমার বাসার সামনে আবার দরজা এবং কেচি গেটও আছে, আমি বলতেছি আপু ওকে যেতে বলেন, এটা খুব খারাপ দেখা যায়। হ্যাঁ আমার আব্বু আম্মু শুনলে বা আশেপাশের লোকজন শুনলে কি বলবে। পরে সে যাবেই না, একদম স্টিল ওখানে দাঁড়ায় আছে, কোনোভাবেই তাকে নড়ানো যাচ্ছে না। মন কি চাচ্ছিল যে আসলে? না আমার সত্যি মন চাচ্ছিল না, এটা সত্যি অনেস্টলি বলতেছি। বাইরে আবার প্রচন্ড ঝড়, আমিও তো অনেস্টলি জিজ্ঞেস করছি। না বাইরে বৃষ্টি দেখে জিজ্ঞেস করলাম, নাহলে বলতাম প্রচন্ড না। ঝড় হচ্ছিল, শুধু বৃষ্টি না প্রচন্ড ঝড় হচ্ছিল, এবং এরকম করতে করতে সে ঘন্টাখানেক দরজার সামনে দাঁড়ায় ছিল। পরে আমার ছোট, ওইসব ঝড় বৃষ্টির জন্যই বলতেছি, বয়ফ্রেন্ড বলে কথা মনের মধ্যে কি? না আমার এটা, কারণ আমি বাসায় একা, আমি কখনো যেখানে মেয়ে ফ্রেন্ডরা আনি নাই, সেখানে একটা ছেলে বাসার মধ্যে, আবার আমার সত্যি আমার ভালো লাগতেছিল না। পরে আমার কাজিন, আমার মামা, তখন ওর সাথেও পরিচয় করে দিয়েছিলাম। তো ও বললো ভাইয়া কি ভিতরে আসতে বললো, এত রাত্রে কিভাবে যাবে কি এটা সেটা। পরে অনেক করে সে ভিতরে আসলো। আসার পরে ওই দিন সে ওরকম করতে করতে, এরকম ঝামেলা করতে করতে, আমি তো অন্য রুমে, আমি তার সাথে কথাও বলতেছি না, সে শুধু ওই ভাড়াটিয়া আর ওই আমার বোনের সাথে কথা বলতেছে। পরে পাশের রুমে সে, আমি অন্য রুমে, তো সে দেখতেছি তাদের সাথে হাসাহাসি করতেছি, খুব স্বাভাবিক এরকম একটা আচরণ। পরে সে ওখানে ওই দিন রাতে থাকলো। হ্যাঁ আমি আমার বোন একটা রুমে, সে সম্পূর্ণ অন্য রুমে। আমি তাকে, সত্যি কথা বলতে, আমি তাকে বাইরে থেকে তালা দিয়ে রাখছিলাম। হ্যাঁ এবং আমার ভাড়াটিয়া তো তালা দেওয়ার কারণ আমি এমনি দিছিলাম, আমার জানি না কেন, তো নাই, বাট তালা দিলে যে জানি না কেন দিছি, বাট দিয়ে রাখছি। না বলছি যে অ্যাটাচ বাথরুম তো নাই, ওই যে সাইডে সে যে সাইডে সে ছিল, ও সাইডে ওয়াশরুম ছিল। হ্যাঁ আমার রুমের সাথে বাথরুম আছে সেখানে। হ্যাঁ পরে আমি বাড়ি চিন্তা করতেছি, ফ্ল্যাট, নতুন ফ্ল্যাট, একা ফ্ল্যাট, মানে নিজের ফ্ল্যাট, ওই চিন্তা করেই বলছিলাম। তারপরে সকাল হলো, সে চলে গেল। হ্যাঁ তখনও তার সাথে আমি কথা বলিনি, চলে গেছে। কিন্তু ওর এই জিনিসটা খুব খারাপ যে আমার বাসা চিনে গেছে, এবং সে প্রায় বাসা নিচে এসে দাঁড়ায় থাকতো, এবং দিনের বেলাও হয়তো ক্লাস নাই, কেমন জানি বাসা নিচে আসতো, আমি বাসা নিচে আসছি এরকম ভাবে ফোন দিত। হ্যাঁ তো দেখা যায় আর কতগুলো আইসক্রিম নিয়ে চলে আসছে, বা আমি যা খেতে পছন্দ করি এগুলো নিয়ে চলে আসছে। এই যে রাত্রে আসলো, পাশের ভাড়াটির সাথে গল্প করছিল, বোনের সাথে ফান করছিল, সকাল পর্যন্ত ছিল, কোন সময় বাইরে ঝড় ভিতরে কাজ করে? তার সাথে ওই রাতটা আমার কথাই হয়নি, টোটালি একদমই কথা হয়নি। আমি আমার যদি কিছু বলতে হয় ইনডিরেক্টলি আমার কাজিনকে বলছি, বাট মনের ভিতরে না, আমার ইচ্ছা হয়নি কিছুই না। ইচ্ছা মানে গল্পটাই ইচ্ছা আর কি, না গল্প করতে কোনো গল্প করতে কথাই বলিনি আমি তার সাথে। আমার খুব রাগ হয়েছে যে সে কেন বাসার মধ্যে ঢুকবে। হ্যাঁ না মানে লাইক গল্প করতে মন চায়নি, গল্প টল্প টাইপ আর কি। না আমি গল্প করিনি, সত্যি বলতে আমার রাগ হচ্ছিল। তারপরে এসে চলে গেল। তারপরে যেটা হলো, এরকম প্রায় বাসা নিচে এসে আমার পছন্দের খাবার দাবার নিয়ে দাঁড়ায় থাকতো। ভার্সিটিতেও অনেক, সে সারাক্ষণ আমার সাথেই থাকতো। হ্যাঁ তারপরে এরকম করতে করতে আমাদের সম্পর্কটা আরেকটু ভালো হলো। পরে একটা দিন, মানে আমাদের সম্পর্ক যখন প্রায় 4.5 মাস, কষ্ট করে প্রেমের গানগুলো তো দিস না, কিছু তো হয়নি বলছে, দেখি যদি কিছু আনা যায়। তারপর 4.5 মাস যখন হলো, তখন মানে আমি প্রায় দেখতাম আমার ক্লাস শেষে। আমি কোন সময় সবচেয়ে বেশি সুন্দর দেখাচ্ছিল? যখন নিচে কলাক্সিবল গেটের ওখানে আসার জন্য পায়তারা করতেছিল ওই সময়, নাকি রুমে ফান করতেছিল যে বাকি ভাড়াটিয়াদের সাথে দূর থেকে দেখতেছিল ওই সময়, নাকি ভোরে যখন ঘুম থেকে উঠলো
হুম। তুমি ডাইকা তুললা আর কি আমি সেই ডাকি সময়, নাই, সে একা একা আমার মানে কাজিন গেট খুললা আর কি, তুমি তালা খুললা, তখন কোন সময় বেশি লাগছিল আর কি? ওর হাসিটা অনেক সুন্দর। হ্যাঁ, মানে আমি ওই সুন্দর না বলছি, ক্রেজি টাইপ লুক কখন মনে হয়েছিল? ক্রেজি টাইপ লোক যখন বাসার নিচে দাঁড়ায় থাকতো এবং আমার বাসা ছিল 3 তলায়, সে উপর দিকে তাকায় থাকতো, ওই সময়টা ভালো লাগতো। আচ্ছা, তারপর যাই হোক, তারপরে সে এরকম আমাদের সম্পর্ক যখন প্রায় 4.5 মাস, তখন সে আমি প্রায় আসলে এটা প্রায় হতো যে সে আমি বাসায় আসতেছি, আমি বাসে উঠছি আমার মতো, কিন্তু তাকে দেখতেছি বাসের কোন সিটে সে বসে আছে। হ্যাঁ, তারপরে এসে সরাসরি আমার বাসার পাশে বাস থামতো, আমার বাসা থেকে একটু 2 মিনিট দূরত্ব, ওখানে এসে নামলো। তারপরে কোনো কথা নেই বলে আমার সাথে সাথে হাঁটতে হাঁটতে বাসা নিচে চলে যেত। আমি কোনো কথাও বলতে পারতাম না, তাহলে সিন ক্রিয়েট করতো রাস্তার মধ্যে, এরকম ছিল। পরে যখন প্রায় সম্পর্কে 4.5 মাস হয়ে গেল, তখন সে একদিন আমার সাথে আমার যে ভাড়াটিয়াটা, সে ভাড়াটিয়া আপুটা বাসায় ছিল না, সে বাসার নিচে একদিন আসছে আমার, এবং তখন আমাকে বলতেছে উপরে আসবে। তো আমি ওই দিন আমি একা, আমি ওই দিন তাকে অ্যালাউ করিনি, তো সে চলে গেছে। সে চলে যাওয়ার পরে তারপর থেকে সে শুধু মানে তার আমার প্রতি তার যে একটা ক্রেজিনেস, ওটা অনেক বেড়ে গেছিল। হ্যাঁ, একটু দেখা না হলে, আমাদের তো সপ্তাহে 4 দিন ক্লাস ছিল, সে দেখা না হলে কান্নাকাটি করতো, কিরকম যেন একটু ছেলে মানুষও ছিল, এরকম করতো। হ্যাঁ, পরে আমি আর সব থেকে বড় কথা, আমিও তার প্রতি অনেক উইক ছিলাম, তাকে না দেখে আমি থাকতে পারতাম না। হ্যাঁ, এরকম একটা অবস্থা। পরে আমি তাকে বললাম যে আর আমি প্রেম করব না এখন। হ্যাঁ, আমার ওরকম কারোর প্রতি আমার বিলিভ নেই, যদি করতে হয় তাহলে বিয়ে করতে হবে, আমি এটা তাকে বলেছিলাম। বিয়ে করতে হবে, আমি প্রেমে বিশ্বাসী না। আমি এটা দিনের পর দিন রিলেশন চালিয়ে যাওয়া, তারপরে হয়তো ব্রেকআপ হয়ে যাবে বা কি, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি এরকম করতে পারবো না। তুমি আর ওদের হাসানদের টোটালি অবস্থান মোটামুটি ভালোই ছিল, ওদের গ্রামে যতটুকু আমি বিয়ের আগে খোঁজ খবর নিয়েছি, মানে সবকিছু ঠিকঠাকই ছিল, মানে আমাদের সাথে অ্যাডজাস্ট করে এরকমই ছিল। পরে যেটা হলো, ও আসলে তারপরে ও প্রথমে বিয়েতে রাজি হয় নাই। ও বললো যে আসলে বিয়ে করবা, তো এভাবে বিয়ে করবা, মানে এখনই বিয়ে করবা? আমি বলছি গুরু, এখন না হলে এখনই বিয়ে হচ্ছে কি হচ্ছে না একটু পরে না হয় জানি। ওকে, স্বর্ণাকে একটু থামিয়ে দিলাম। বন্ধু, একটু অপেক্ষা করুন, সবকিছু তো জানতে পারবেন। তবে ছোট্ট একটি বিরতি থেকে ফিরছি। অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন ঢাকা স্পেস FM স্পেস 90.4 যে পোস্টটি দেওয়া রয়েছে, সেই পোস্টে লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, তো তারপরে দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম যে বিয়েটা করব, এবং কিভাবে যেন জানি না বিয়েটা আমরা নিজেরাই করে ফেলি। সেটা হচ্ছে 2015 সালের 15ই মে। ওটা আমরা খিলক্ষেত কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলি, এবং আমার সাথে আমার ওই ভাড়াটি আপুটা ছিল, এবং ওর 2টা ফ্রেন্ড ছিল, ওটা আমারও ফ্রেন্ড, ভার্সিটির ফ্রেন্ড ছিল। তো বিয়েটা করি। বিয়েটা করার পরে যেটা হয়, আমাদের আমি আমার বাসায় থাকি, সে ম্যাচে থাকতো নাখালপাড়া। তো তার আসা যাওয়া শুরু হলো আমার বাসায়। তো সে আসলে এর মধ্যে যখন আমাদের বিয়ে 10-12 দিন হলো, তখন হঠাৎ করে আমার বাসায় যে তার সাথে আমার সম্পর্ক, এটা আমার ফ্যামিলি জানতো, কিন্তু বিয়ের ব্যাপারটা জানতো না। পরে আমার দুলাভাই একদিন দেখে ফেলে তাকে আমার বাসায়, এবং পরে বিয়ের ব্যাপারটা সবাই জেনে যায়। বিয়ের ব্যাপারটা যখন জেনে যায় সবাই, তখন একটু সমস্যা হয়। তো যেটা হয়, ও আর তখন আমার ফ্যামিলি আমাকে একটু বকাঝকা করে বা কি এরকম। তারপরে ও আমাকে নিয়ে খিলক্ষেতে একটা বাসায়, আমার ফ্যামিলি যেহেতু আমার সাথে একটু রুড আচরণ করতেছে, ও তখন আমাকে একটু খিলক্ষেতে একটা বাসা নিলাম আমরা, এক রুমে, সেখানে উঠালো। হ্যাঁ, ও সেখানে থাকলাম কিছুদিন। কিন্তু সেখানে যাওয়ার পরেই আমি যেটা দেখলাম, আমার বিয়ের 20 দিনও হয়নি, তখন থেকে দেখলাম আচরণে একটু চেঞ্জ তার। মানে ওই বাসাটা গেলাম আমরা, আচরণে চেঞ্জ। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি কিছু বলতে পারি না, মানে
গায়ে হাত তোলা ব্যাপারটা শুরু হয়ে যায়। হ্যাঁ, গায়ে হাত বিয়ের 15-20 দিনের মাথাতেই। হ্যাঁ হ্যাঁ, নর্মালি খুব একটা ঝগড়াঝাটি হতে হয় বা আমি যে খুব তর্ক করবো এরকমও প্রয়োজন হয় না। ছোটখাটো ব্যাপার নিয়ে গায়ে হাত তোলা শুরু হয়ে যায় এবং মানে আমি প্রথম মানুষটার সাথে একদম মেলাতে পারছিলাম না। হ্যাঁ, এরকম গালাগালি তো তার সাথে ছিলই, এরগুলো যদি বলতাম যে ভাত খেতে আসো, সে তখনও হয়তো আমাকে একবার জায়গায় 2বার বললে একটা গালি দেওয়া শুরু করলো এরকম। ওই সময় আমার অনেক খারাপ লাগতো যে আমি এবার বিয়ে করছি তো এখনো আমার সাথে এরকম ব্যবহার করতেছে, কিন্তু তারপরে ওই সময় একটু টান ছিল আমার প্রতি। যাই হোক, তখন আমার বাবা 1 মাসের মাথায় আমার বাবা আমাকে বাসায় ফিরে নিয়ে যাওয়ার চেষ্টা করে যে তোরা সে বিয়ে করছিস, বাসা নিছিস, আচ্ছা ঠিক আছে। তখন ওকে বলা হয় তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, 15 দিন সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার মা বাবাকে নিয়ে আসো, কিন্তু তুমি এই স্বর্ণাকে নিয়ে আমাদের বাসায় চলে আসো। আমার বাসা যেহেতু কেউ থাকে না, আমি থাকি, আর মানে আমার মেয়ে একা থাকতো, এখন কেউ থাকে না, তুমি আমার জামাই যেহেতু তুমি এখানে থাকো। তো আবার বললো, বিয়ের কথাটা জানার পরে আমার আব্বু তার বাড়িতে জানাতে চাইছিল, বাট সে রিকোয়েস্ট করলো খুবই যে আমাকে এখন বিয়ের কথা বললে আমার বাসা থেকে বের করে দিবে। ওরা আবার 1 ভাই 1 বোন, ও বড়, ওর ছোট বোনের বিয়ে হয়ে গেছে, বের করে দিবে। এখন জানায় না, আমি কথা দিলাম 15 দিনের মধ্যে আমি সবাইকে নিয়ে আসবো। তো এটার পরে তার 2-3 দিন পরে আমি আর ও আমার বাবার বাসায় চলে গেলাম মিরপুরে। ওখানে থাকা শুরু করলাম, কিন্তু ওইখানে থেকেও তার আচরণ মানে দিন দিন আরো খারাপ হচ্ছে। হ্যাঁ, সে মানে অ্যাবনর্মাল আচরণ করতেছে। পরে একদিন রাত্রে যে দুজনের একটু ওইটা দুজনের একটু ও আবার করছে কি, ওখানে আমার বাসায় থাকার পরেও আমার বাসার একটু দূরে ছোট একটা রুম নিয়ে থাকতো, মানে একটা রুম নিয়েছিল জাস্ট এমনিতে, ওর কিছু জিনিসপত্র ওখানে থাকতো, এমনি নামে মাত্র একটা রুম নিয়ে রাখছে। পরে আমি আবার ওখানেও 2-1 দিন গিয়ে থাকতো, আমি আবার রান্না বান্না করে দিতাম, ওখানে গিয়ে থাকতো। ওটা আমার বাসা থেকে বেশি দূরে ছিল না, এখানেই বেশিরভাগ সময় থাকতো আমার বাবার বাসায়। তো একদিন হলো কি, একদিন রাতে সে আমাকে মানে আমাদের দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, পরে সে আমার গায়ে প্রচন্ড ভাবে হাত তোলে, যেটা হয় মানে এত বাজে। তোলার মাত্রাটা কি বলেন না? সে এমন ভাবে মারে, মানে কারেন্টের যে তার আছে সেটা গলার মধ্যে পেঁচায় ধরে মেরেই ফেলবে, এরকম একটা অবস্থা। কি নিয়ে মানে তার এক্স ছিল একজন, সে টেক্সট করছিল, তার নাম শিপা। এক্স কি বলে? গার্লফ্রেন্ড। আচ্ছা, সে টেক্সট করছিল, ওটা নিয়ে আমি বলছিলাম। এখন কি এই জামানাতে এক্স বললে বোঝা যায় না যে গার্লফ্রেন্ডের কথা বলা হচ্ছে? আচ্ছা, যাই হোক, তার গার্লফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড। তো ওটা নিয়ে একটু কথা কাটাকাটি হচ্ছিল, এটা নিয়ে সে মানে, আর মোট কথা ও যেটা বলবে সেটাই, আমি কোনো ফিট জবাব দিতে পারবো না, দিলেই গায়ে হাত তুলবে এরকম। পরে আমি ওই দিন মেরে ফেলতো এমন ভাবে, কিন্তু আমি অনেক কষ্ট করে, আমার পাশের রুমে যেহেতু ভাড়াটিয়া, আমি অনেক কষ্ট করে ওর কাছ থেকে ছুটে গিয়ে দরজাটা করতেছি, আপু দরজা খুলেন, কান্না করতেছে। তো ততক্ষণে মেয়েটারে আমার হাত টাত ফুলে আমার গলায় দাগ পড়ে গেছে কারেন্টের তারে, খুব বাজে ভাবে। এবং সে এরকমও ছিল, নিজে মেরে নিজেই আবার সরি বলতো, সেটা প্রথম দিকে ছিল, ওই সময় না। পরে আমার ওই ভাইটি আপুটা বললো যে তুমি যদি এরকম মারতে থাকো তাহলে কিন্তু ওর বাসায় ইনফর্ম করবো, তুমি এখনই চলে যাও। পরে সে চলে গেল। পরে ওই ব্যাপারটা এতই ওই দিন সিনক্রেট করছে সে তার বাড়িতে বিয়ের খবরটা অলরেডি ওই দিন জানানো হয়ে গেছে আমার ফ্যামিলি থেকে, 15 দিন আসার আগেই জানানো হয়ে গেছে। পরে তারা 15 দিন তারা তাদের ছেলেকে নিয়ে আসলো। 15 দিন পরে আসার পরে বললো যে এরকম এমনিতেই লোকে বিয়ে করছে, তারপর আবার বউকে এভাবে মারছে। তো তারা সবাই মুরব্বীরা বেশ কয়েকজন আসলো, এসে সরি টরি বললো। তো যেটা ঠিক হলো যে তারও 1 মাস পরে, মানে জুলাইয়ের 24 তারিখে ঠিক হলো তারা সবাই আসবে, এসে আমাকে আংটি পরা যাবে এবং হাসান এরকম আর গায়ে হাত তুলবে না, খারাপ ব্যবহার করবে না, এরকম হাসানও সবার কাছে মাপ চাইলো। তো তারপরে আসলো জুলাইয়ের 24 তারিখে 2015 সালের, এসে আমার শাশুড়ি শ্বশুর, আমার শ্বশুর বাড়ি সবাই আসলো, এসে আমাকে আংটি পরায় দিল, সবকিছু স্বাভাবিক ছিল, সবাই মেনে নিল। হ্যাঁ, এবং তখন কথা হলো যে আমাদের MBA শেষ হবার পরে ও যখন চাকরি পাবে তখন আমাদের বিয়ের অনুষ্ঠানটা হবে।
হ্যাঁ, এবং তখন আমাকে তুলে নেওয়া হবে। তো এবং আমার আব্বু সিদ্ধান্ত দিল যে যে আমার মেয়েটা ও একা থাকে ওই বাসাটায়, কেউ তো থাকে না, তো আমার জামাইও, আমার ছেলে নেই, ও ছোট জামাই, ও ওখানেই থাকবে ওর সাথে। হ্যাঁ, ও ওখানেই থাকবে, ও চাকরি বাকরি যখন পাইলো ও এখানেই থাকবে। তারপরে এই সিদ্ধান্তে তারাও রাজি হলো, ওখানে থাকলো। এখানে থাকা শুরু করলাম আমরা একসাথে আমার বাবার বাসায়। ওখান থেকে ক্লাস করতাম একসাথে, কিন্তু আমাদের রিলেশনের যে কনফ্লিক্ট এটা কখনোই কমে নাই, এটা দিন দিন বাড়তেছিল। এবং যেটা হতো, আমি ওকে এত রাগি কখনোই জানতাম না যে তার মধ্যে এতটা রাগ। সে অল্প কিছুতেই রেগে যেত, গালাগালি করতো, সিনক্রেট করতো এরকম। এবং একটা সময় দেখা গেল মানে সবসময় বলতো বিয়েটা করা ঠিক হয় নাই। হ্যাঁ, আমি এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম, এটাই মেইন প্রবলেম। হ্যাঁ, এর থেকে সুন্দরী মেয়ে বিয়ে করতে পারতাম, অথবা কত মেয়ে ভার্সিটি তার একটু অপেক্ষাও করতে পারতাম বিয়ে করার জন্য, এরকম কথা সে প্রায়ই বলতো আমাকে। হ্যাঁ, এরকম বলতো। এবং ওই যে একটা গায়ে হাত তোলার অভ্যাসটা, এটা কখনোই চায় নাই। সে খুব বাজে ভাবে আমার গায়ে হাত তুলতো। এটা নিয়ে আমার আব্বু অনেকবার বোঝানোর চেষ্টা করছে, তার ফ্যামিলিকেও জানায় বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে ওই আপাতত ভাবে একটু সরি টরি বলে, হ্যাঁ, তারপরে আর এটা গুরুত্ব দেয় না। পরে এরকম হতে থাকলো। যখন এরকম ভাবেই আমাদের একটা বছর গেল, ওই বাসায় আমরা থাকলাম। ওর যাবতীয় যত খরচ, ও বললো ওর কথা মতো ওর বাসা থেকে নাকি ওকে কোনো খরচ দেয়া হয় না। হ্যাঁ, তো সেজন্য আমার আব্বুই বেশিরভাগ খরচ দিত। এবং তার পড়াশোনায় কোনো টাকা লাগতো না, কারণ আমার শ্বশুর ছিল মুক্তিযোদ্ধা, তো তার আমাদের ইউনিভার্সিটিতে মুক্তিযোদ্ধার সন্তান পড়ানোর জন্য কোনো টাকা লাগে না, টিউশন ফি দরকার ছিল না। তার যাবতীয় খরচ যেটা, এটা আমরাই দিতাম, করতাম। তো আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার যোগাযোগ ছিল, কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কখনোই আমার সাথে খুব একটা যোগাযোগ করতো না। হ্যাঁ, মানে আমি যোগাযোগ করতে চাইলেও তাদের খুব একটা আমার সাথে যোগাযোগ করতো না বা এরকম। কিন্তু ও বলতো টাকা দিত না বাসা থেকে, মানে ও সবসময় দেখতো আমার কাছ থেকে অনেক কিছু হাইড করে, প্রচন্ড সবকিছু হাইড করে। তো আমি হয়তো দেখা গেল টেবিল গোছাতে গেলাম বা ব্যাগ গোছাতে গেলাম আমার বাসায়, দেখতাম সেখানে হয়তো দেখতাম মাঝে মধ্যে 15,000 টাকা, মাঝে মধ্যে 20,000 টাকা এরকম দেখতাম হঠাৎ করে। তো প্রথমে কিছু বলতাম না। একদিন আমি বলছি যে তুমি টাকা বাসা থেকে দেয় না বা কি, তুমি এগুলো কোথায় পাও? হ্যাঁ, এই কোথাও পাও কোশ্চেনটাও করা যাবে না। হ্যাঁ, তোমাকে সবকিছু বলতে হবে। হ্যাঁ, বিয়ে করছো বলে কি মাথা কিনে নিয়েছো? যেখানে পাইছি সেখানে পাইছি, তোমার কি তাতে? হ্যাঁ, এরকম আচরণ করতো। এবং মানে এবং একটা সময় পর দেখলাম আচরণে অনেক চেঞ্জ। আমাদের MBA ক্লাস শেষ হতো 9:30টায়। সে যখনই আসতো, তো রাত্রে 11টায় যদি আমরা এসে পৌঁছাতাম মিরপুরে, বাসার নিচে তার যেতে হবেই। এবং বাসার নিচে গেলেই আমি দেখতাম ফোনটা ওয়েটিং, বাসার নিচে যেতে হবেই। এবং আমার ফেসবুক পাসওয়ার্ড সব সময় জানতো, আমার প্রোফাইল পিকচারটাও ছিল তার সাথে। তার ফেসবুক পাসওয়ার্ডটা আমি কখনোই জানতে পারিনি। হ্যাঁ, এবং আমি অনেক সময় দেখতাম, মানে যখন ল্যাপটপে বসে দেখতাম মেয়েরা ছবি পাঠাচ্ছে বা ইয়া করতেছে, বাট আমি এগুলো বললে কখনো কোনো অ্যান্সার দিত না সব। হ্যাঁ, তো তারপর যেটা হতো, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে আসছি। পরে সে সবসময় বলতো আমি একটা চাকরি পেলে আমি চলে যাব, আমি অন্য কোথাও চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো। হ্যাঁ, আমি লাইফে আরো সুন্দরী, সবসময় এটা বলতে সুন্দরী মেয়ে এক্সপেক্ট করতাম বা এরকম। তারপরে সে যেটা হলো, আমাদের MBA শেষ হলো গত বছর আগস্টে, এবং এটা আগস্টে তারপরে সে MBA শেষ হওয়ার পরে সে চাকরি পায়, সে খুব তাড়াতাড়ি চাকরি পায়। এবং ওই চাকরিটা পাওয়ার এক সপ্তাহ পরে সে বাসা থেকে চলে যায়। হ্যাঁ, সে উত্তরে একটা ম্যাচ নিয়েছিল, বাট ওইটার ঠিকানা সে কখনোই আমাকে দেয়নি। সে ওখানে গেল। ওখানে যাওয়ার পরে আমি তার সাথে টোটালি কোনো যোগাযোগ করতে পারলাম না। এবং যেটা হলো, সে ওখানে যাওয়ার পরে আমি তার 15 দিন পরে আমি প্রেগন্যান্ট হলাম। তো আমি তাকে সেটা মানে আমাদের সবার ফোন সে ব্লক করে রাখছে। হঠাৎ করে আচরণে খুব চেঞ্জ, কারোর সাথে যোগাযোগ করতেছে না, আমার ফোন পিক করতেছে না, ব্লক করে রাখছে। পরে যেটা হয়েছে, আমি আমার ফ্রেন্ডের দিয়ে বললাম যে এরকম বলো যে আমি প্রেগন্যান্ট। তো এটা আমি ভাবছি এটা সে খুব খুশি হবে, এই ব্যাপারটা তো সে অখুশি হয়ে থাকতে পারে না। কিন্তু সে এটাও বললো যে প্রেগন্যান্ট তো কি, আমি তো কখনো বাচ্চা চাই না, এটা আমার
কোনো দরকার নেই। হ্যাঁ, তারপরে আমিও অনেকভাবে মেসেজ পাঠাতাম, কিন্তু সে কোনো রেসপন্স দিত না। পরে যেভাবে হলো, সে সবসময় এমনিতে বলতো যে তোমার সাথে আমি থাকবো না, তুমি যদি কখনো প্রেগনেন্ট হও আমি কিন্তু পেটে লাথি দিয়ে বাচ্চা মেরে ফেলবো। হ্যাঁ, আমার এখন অন্যভাবে লাইফ গোছানোর ইচ্ছা, এটা প্রায় বলতো। হ্যাঁ, তো তারপরে আমি জানি না কেন, আল্লাহর ইচ্ছা হয়তো আমার একটু ডিফারেন্ট প্রেগনেন্সি ছিল, আমার সমস্যাটাও জানতো। আমার 2 মান্থের সময় আমার বেবিটা অ্যাবর্শন হয়ে গেল, আমার মিসক্যারেজ হয়ে গেল। হ্যাঁ, মিসক্যারেজ হয়ে গেল। তো তারপরে একটু ওই সময় থেকে তার প্রতি একটু আমার খারাপ লাগা শুরু হলো যে বেবির কথা শুনে এমন করলো। হ্যাঁ, এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস সে আমার সাথে কোনো যোগাযোগই করে না, অথচ এরকম ছিল না, একটু হলেও যোগাযোগ করতো। MBA থাকতে যখন রাগারাগি করতাম 10-15 দিন রেগে থাকতো, কিন্তু ফোন দিত, আসতো, আমাকে না দেখে থাকতে পারতো না, এরকম ছিল। তারপরে যেটা হলো, সে এরকম করে 4-5 মাস গেল, সে আমার সাথে কোনো যোগাযোগ করে না। পরে আমার বাবা, আমি আর আমার খালা, সে মিরপুর 14-তে ইনস্টিটিউট অফ সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি ISTT, ওখানকার লেকচারার হিসেবে সে চাকরি পেয়েছিল। পরে আমি, আমার বাবা, আমার খালা ওখানে গেলাম। আমার বাবা তাকে বোঝালো খুব ভালোভাবে যে বাবা কি হয়েছে, চলো, তুমি হঠাৎ করে কেন এমন করতেছো বা কি। সে ওখানে বসে আমার বাবাকে প্রচুর অপমান করলো। হ্যাঁ, এবং বললো আমি সম্পর্ক রাখবো না, আমি ঝোঁকের বসে বিয়ে করছি। পরে আমার বাবা চলে আসলো, আমার বাবা ওকে আসলে অনেক আদর করতো। পরে যেটা হলো, তারপরে আমি গেলাম একদিন তার ইউনিভার্সিটিতে একা, তারও প্রায় 1 মাস পরে, যে দেখি আমি একা গেলে আমাকে নিয়ে কোনো সমস্যা আছে কিনা। তো আমি তখন বললাম যে তোমার কি হয়। ইউনিভার্সিটিতে যাওয়া মাত্রই সেই টিচারদের সামনে আমাকে অপমান করা শুরু করলো। পরে আমি বললাম চলো নিচে যাই, একটু কথা আছে। অনেক রিকোয়েস্ট করার পরে সে ভার্সিটি থেকে নিচে নামলো, এবং আমি তাকে বললাম যে দেখো, আমার যদি কোনো অন্যায় হয়েও থাকে, আমি তো জানি না কি হয়েছে, তুমি এরকম কেন হঠাৎ করে যোগাযোগ অফ করে দিছো। হ্যাঁ, চাকরি পেয়ে তো চলো, কিছু হলে মাফ করে দিও। সে আমাকে স্পষ্টই বলে দিল যে আমি আমার লাইফটা গুছায় নিছি, তুমি তোমার লাইফটা গুছায় নাও। হ্যাঁ, আমি সম্পর্কটা রাখবো না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। হ্যাঁ, পরে আমি চলে আসলাম ওখান থেকে। 2-3 মিনিটের বেশি সে আমার সাথে কথা বললো না। তারপরে যখন আসলাম, আমি তারও 15 দিন পরে আমি কোনো উপায় না পেয়ে আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। আমি একাই গেলাম, যে শ্বশুর শাশুড়ি কখনো এই 4-5 মাসে ফোনটা পিকও করে না। তাদের একটা ওপিনিয়ন আছে, বা তারা তো আমার গার্জিয়ান, সেজন্য আমি সেখানে গেলাম যে তারা কি বলে। কিন্তু সেখানে গিয়েও তারা ওই দিন আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে অনেক অপমান করছে। আমার খালা শাশুড়ি মানে খুব বলতেছে যে আমার ছেলে বিয়ে করছে, আমরা খুব ঠেকায় পড়ে মেনে নিয়েছি। এটা আমরা অনেক ভালো বউ আনতে পারতাম, অনেক সুন্দরী বউ আনতে পারতাম। ভালো বউ বলতেই সুন্দরী, হ্যাঁ, একটা ছেলে তাকে অনেক, তোমরা কি দিছো। হ্যাঁ, তোমরা একটা ব্যাপার না বললেই না। আমার শ্বশুর বাড়ি থেকে আমার কোনো অভিযোগ ছিল না কখনো। আমার হাজবেন্ড হাসান, মানে সে কখনো, এটা আমি কখনো চাইনি, তারপরও একটা এক্সপেকটেশনটা থাকে। সে কখনো না, আমি কখনো দেখিনি যে সে হয়তো 100 টাকা দিয়ে বা 10 টাকা দিয়ে আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, যেটা যে আমার ওয়াইফ তাকে দেই বা কি এরকম। এই প্রায় এরকম করতে করতে প্রায় 6 মাস হয়ে গেল। হাসান কিন্তু 1 সেকেন্ডের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি, আমার শ্বশুর বাড়ির লোকজনও না। পরে ঢাকায় এসে যেটা করলাম, তাকে কোনোভাবে ট্রেস করা যায়নি, কোনোভাবেই না। হ্যাঁ, তারপরে যেটা হচ্ছে, সে আমাকে মানে আমি ঢাকায় আসার পরে এরপরে যৌতুক চাইলো। ওই সময় একটু খারাপ লাগলো আমারও, আমার আব্বুরও, যে যৌতুক চাইলো কেন। পরে যেটা হলো, আমার বাবা একটা মামলা করলো, তাকে নিয়ে যৌতুকের একটা মামলা করলো। হ্যাঁ, কিন্তু তাকে কোনোভাবে লাপাত্তা হয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। এবং সে তো চাকরি পেয়েও আমার ভরণ পোষণ দিচ্ছে না। কি ছিল? যৌতুক এবং ভরণ পোষণের, সে ভরণ পোষণ দিচ্ছে না। তাকে অনেকবার নোটিশ পাঠানো হয়েছে, সে রিপ্লাই দেয় নাই। তো এরকম যৌতুকের একটা ডেট গেল মামলার। এর মাঝেই শুনতে পাই যে তার ইউনিভার্সিটিতে তার স্টুডেন্টের সাথে তার অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল রিলেশন। এবং আমি মানে
সব প্রমাণই আমার কাছে আসে যে মেয়ের একটা অনেক মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন ছিল এবং সে প্রশ্নপত্র ফাঁস করে মেয়েদের সাথে প্রশ্নপত্র দিয়ে এরকম সম্পর্ক তৈরি করতো। হ্যাঁ। সে যেহেতু কোঅর্ডিনেটর বা ক্যাপ্টেন ছিল না নাকি কারণে নাকি টিচার ছিল? ও আচ্ছা, নতুন যে জবটা সে নতুন জায়গাতে যে টিচার হিসেবে সে ইনভলভ হলো, হ্যাঁ সেখানে প্রশ্নপত্র দিয়ে হ্যাঁ ছাত্রীদের সাথে সখ্যতা বাড়াইতো এবং খারাপ হ্যাঁ সম্পর্ক স্থাপন করতো। 14 নম্বরে সে একটা ফ্ল্যাট বাসা ছিল, ওখানে সে মেয়েদের নিত এবং সে সব প্রমাণগুলোই আমি পাই। যেভাবে আমার ওর মধ্যে একটা মেয়ে ছিল, মেয়েটার আবার বিয়ে ঠিক হয়েছিল। সেই মেয়েটার নাম দেবযানী মণ্ডল। মেয়েটা জানতো হাসান ম্যারিড, তারপরে ওর সাথে এরকম সম্পর্ক তৈরি করে এরকম কোশ্চেন নিত। যার সাথে বিয়ে ঠিক হয়েছিল প্রশান্ত মণ্ডল, সেই ছেলেটা আমাকে ফেসবুকে খুঁজে বের করে ওইসব মানে রেকর্ড, যে ভিডিও অডিও রেকর্ড গুলো আমাকে ছবি তাদের একসাথে এগুলো দেয়। ওই ছেলে আবার ওই মেয়েকে একটা মোবাইল গিফট করছিল, সেই মোবাইলটা জব্দ করে প্রশান্ত মণ্ডলের সাথেই কি বৈবাহিক সম্পর্ক হওয়ার কথা ছিল দেবযানী মণ্ডল? সেই দেবযানী আবার শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে হাসানের সাথে, মানে তোমার বরের সাথে। এবং সেই প্রশান্ত পরবর্তীতে তোমাকে কমিউনিকেট করে এবং তোমার কাছে সেই তথ্যগুলো পাচার করে যাতে করে তুমি তোমার বরকে ছাড়িয়ে নিয়ে আসো ওখান থেকে। এরকম পরে আমি এত খারাপ লাগলো, মানে তাদের রেকর্ড কি পাইছিলা তুমি? তাদের রেকর্ড অনুযায়ী, হ্যাঁ তার মানে কি রেকর্ড দেখেছিল? রেকর্ড কয়েকটা মেয়ের সাথে তার ফিজিক্যাল রিলেশন। সে কি দেখলে? ভিডিও দেখলে? অডিও শুনলে? কি রেকর্ড অডিও রেকর্ড এবং কি শুনলে? কি ধরনের কথা মানে ফিজিক্যাল রিলেশনে যে ধরনের কথাবার্তা ফোনের মধ্যে এগুলো, এবং ফোন মানে বুঝতে পারছি যে, এবং তাদের যে রেগুলার মানে তাদের যে এ ধরনের সম্পর্ক এটা তারা ফোনেই বলতেছে, ফোনে এ ধরনের আলাপ, ফোনে সেক্সুয়াল কনভারসেশন, রাইট? সেদিন তো এরকম ছিল, এর মুহূর্তে এসে এরকম টাইপ, হ্যাঁ এরকম, আবার কখন দেখা হবে, হ্যাঁ হ্যাঁ এই টাইপ, হ্যাঁ। এবং এরকম ওই শুধু দেবযানী না, আরো কয়েকটা মেয়ের সাথে এরকম ছিল। এবং সেখানে তুমি তো তার কনভারসেশন, তার টোনালিটি শুনে বুঝতে পারছো যেটা হাসান। তোমার অনুভূতি কি এসব জিনিস জানা শোনার পরে? আমি আসলে ওই যে একটা মামলা করার পরেও আমার মনের মধ্যে একটা আশা ছিল যে তার সাথে সব ঠিক হবে। আমি আমার হাজবেন্ডকে প্রচন্ড ভালোবাসি, মানে আমি যে আমার আব্বু আম্মুর পরে হয়তো আমার আর কি দেখছো তার সম্বন্ধে, যে হিস্টোরিক্যাল লাইফ তোমার হাজবেন্ডের, আর কি কি দেখছো এসব? এগুলো তুমি তো নিজের কানে শুনেছো, বিভিন্ন মেয়ের সাথে সেক্সুয়াল কনভারসেশন করছে এবং মানে আরো কি এরকম দেখেছো? হ্যাঁ, সে যে প্রশ্ন ফাঁস করতেছে ইউনিভার্সিটির, এই কোশ্চেন, যেহেতু সে লেকচারার, মেয়েদের দিয়ে সে খাতা দেখাচ্ছে, কোশ্চেন করাচ্ছে এবং মেয়েরা ওইটা রেসপন্স করতেছে এবং আলাদা ফ্ল্যাটই নিয়েছে সব করার জন্য। সবই জানলে তুমি? জানার পরে জানলাম, তারপরে আমি যেটা করলাম, আমি প্রথমে এটা বিশ্বাস করিনি। পরের দিন ওই ভাইটার সাথে আমি আমার আব্বু দেখা করলাম, পরে সে আরো রেকর্ড দেখালো, ডিটেলস সবকিছু, তখন সব স্পষ্ট হয়ে গেল। আমি ওই রেকর্ড দেখালো আর ওই সেক্সুয়াল কনভারসেশন গুলোই দেখালো, হ্যাঁ বিভিন্ন মেয়ের সাথে যে সেক্সুয়াল আলাপ করছে সেসব কথাবার্তা। সেদিন তো ফ্ল্যাটে ভালোই সময় কাটলো, আবার কখন আসবা এই টাইপের। এবং সে সবাইকে বলতো আমার সাথে নাকি তার ডিভোর্স হয়ে গেছে, এটাও রেকর্ডের মধ্যে, আসলে ডিভোর্স হয়নি, এখনো হয়নি। তো সেটা যেটা করছে, তারপরে ওই দিন আমি তার ইউনিভার্সিটিতে গেলাম, ওই দিন সবকিছু নিয়ে, সব প্রমাণ নিয়ে। ওই সময় আমি তাকে দেখতেছি সে ক্লাস করতে যাচ্ছে, তো আমি তাকে তখন থামাইলাম। সে ওখানে আমার সাথে খারাপ ব্যবহার করলো, হ্যাঁ। তখন আমি বললাম যে খারাপ ব্যবহার করো না, লাভ নাই, তোমার সবকিছু আমি পেয়ে গেছি। পরে আমি ওখানকার কোঅর্ডিনেটরকে দেখালাম, টেক্সটাইল ডিপার্টমেন্টের যে হেড, ওনাকে দেখালাম। তাকে দেখানোর পরে সে ওই সময় তাকে টার্মিনেট করে দিল ভার্সিটি থেকে। যে টিচিং প্রফেশনে ছিল সেখান থেকে টার্মিনেট করে দিল ছাত্রীদের সাথে অবৈধ সম্পর্কের জন্য, এটা প্রমাণিত, রাইট? হ্যাঁ। এবং তাকে এবং ওই যে মেয়েটা দেবযানী মণ্ডল, ওকে বহিষ্কার করা হয়েছে। এরকম আর কয়েকজনের এরকম আরো আমি আর কয়েকজনের নাম, প্রভাতী নামে একটা মেয়ে আছে, এবং যাই হোক আরো কয়েকজন ছিল। হ্যাঁ, এবং বেশ কয়েকজনের সেমিস্টার। তুমি আমাকে একটা কথা কি বলবে, এখন কেমন এই পরিস্থিতির পরে তোমার অবস্থা কি? আমি তার জন্য 2 বছর অনেক কিছু করেছি। আমি আমার ফ্যামিলি, আমার কাছে তাকে রেখেছি। আমার ফ্যামিলি যখন একটা মেয়ে হাজবেন্ড নিয়ে বাবার বাড়িতে এই করতে করতে তো সে আলাদা আছে, রাইট? তুমিও আলাদা আছো, তাই তো ট্রেস করতে পারোনি। না না না। তো আমি এখন কি? এখন আমি আসলে ওর জন্য আমি অনেক দোয়া করতে পারি। আমি সত্যি কথা বলতে ওর শাস্তি চাই। আমি তার সাথে থাকবো না, এটা কনফার্ম।
যেহেতু সে এরকম একটা সম্পর্ক তৈরি করেছে সব মেয়ে স্টুডেন্টদের সাথে, এবং এটা তো অনেকেই করতেছে এখন। আগে তো অনেকেই- ওই ব্যাপার নাই না, যে আগে একটা অনেকেই সময় করলে- ছিল টিচিং প্রফেশন বলতেই আমরা গুরুকে না, গুরুর আসনে বসায় ফেলতাম, না, তাই না? এটাও একটা ব্যাপার। এটা এখন তো করছে, হর but হামেশা সে প্রায়শই আমাকে দেখা যায়। রীতিমতো ভুলে গেছে। এটা কিভাবে সম্ভব? আমি 2 বছর ধরে তার জন্য অনেক কিছু করেছি, এরা সে কোনোভাবে এখন অস্বীকার কিন্তু করতে টিচিং পারবে না। প্রফেশন বলতেই আমরা ওই জায়গাতে বসিয়ে নিতে পারি না একজন মানুষকে। এখন সেটা কিন্তু ঠিক প্রায়শই আছে। দেখতেছি এই ধরনের But ঘটনা। আমি যদি মানে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কল্যাণে প্রায় নজরে আসতেছে এই ধরনের ঘটনার সাথে অনেক টিচার অনেকভাবে involved। আমার কাছে এটা আমার হাজবেন্ড এটা করবে, আমি এটা মেনে নিজের নিতে পারি না। অর্থপ্রাপ্তির জন্য, সেক্সুয়াল ডিজায়ারনেস ফুলফিল করার জন্য ইচ্ছা মতো মাস্তিতে মাতছে টিচিং প্রফেশনের বহু মানুষ। ঘেন্না হয় এসব শুনলে। আমরা যেসব টিচারদেরকে পেয়েছি, এখনো যেসব টিচার আছে, আমার খুব পছন্দের একজন স্যার ছিলেন ইসরাত আহমেদ শাহিন। এখনো তার কথা মনে হলে আমার মনে হয় যে আমার বাবা যেমন আমার কাছে অনেক বড় আদর্শ, এরকমই একজন। এই ধরনের প্রোডাকশন বন্ধ হয়ে গেছে, বা এই ধরনের প্রোডাকশন গুলো আমরা খুব কম দেখতে পাচ্ছি। তোমার হাসান যেরকম, এ ধরনের লোকজনও কিন্তু প্রচুর এখন। সো টিচিং প্রফেশন বলতেই যে শ্রদ্ধাবোধ, ওই জায়গাতে কিন্তু নাই এখন। হ্যাঁ, কিন্তু আমি তাকে অনেক বিশ্বাস করছি। আমি মানে তো সবকিছুকে আমি পাশ কাটায় আমি সত্যি কথা বলতে আমাকে একটু যদি সুযোগ দিতেন, আমি তার জন্য 2 বছর অনেক কিছু করেছি। আমি আমার বাবার বাসায় তাকে নিয়ে থেকে, একটা মেয়ে যখন বিয়ের পরে হাজবেন্ডকে নিয়ে বাবার বাসায় থেকে অনেক কনফ্লিক্ট সহ্য করতে হয়। আমি এখন করেছি। কি আর ভালোবাসতে পারবে না? না, আমি পারবো না। আমি অনেক বিশ্বাস করেছি। তার মানে ভালোবাসো না, রাইট? ভালোবাসি না, এখন সেটা হয়তো নাই। ভালোবাসো না, তাই তো? আমি তাকে আমার মা বাবার পরে সব থেকে বেশি ভালোবাসি। বাঁচতে এখন আর বাসাটা এখন নেই। সেটা সেই জায়গাটা নেই। সে নাই। রীতিমতো সবকিছু ভুলে বসে আছে, এবং তার যে অপরাধ হয়েছে এটা সে বোঝে না। এটা বোঝার মতো ক্ষমতাও তার নাই। তুমি কি খুব কষ্টে আছো? অবশ্যই আমি তাকে ভালোবাসছি। আমি সবকিছু ফেলে তাকে বিয়ে করছি। তাকে হারানোর ভয়ে আমি তাকে বিয়ে করছি। মানসিক কোনো ডাক্তার দেখাইছো কি এর মধ্যে? না, দেখাওনি? না। তোমার নিজের শরীর মনকে রিল্যাক্স রাখবার জন্য ঘুমের কোনো কিছু খাও? ট্যাবলেট জাতীয়? প্রথম অনেক খেতাম। বেশি খেতে? হ্যাঁ, বেশি। এখন কম খাও, বাট খাও। হ্যাঁ। আর কয়টা করে খাও এখন? 4টা না 5টা? না, আমি আরো কম খাই। আগে এখন এরকম 3টা করে খেতাম। খাও, হ্যাঁ, আগে 10টা করে খাইতা। এরকমই এখন 3টা করে, 2টা-3টা করে খাও। দেখছো, এই জন্য মানুষ আমারে লাভ গুরু, এই গুরু বলে, আর এই জন্য আমাকে এত সম্মান করে। এই তথ্য তুমি আমারে দিছিলে নি, বা কাউকে দিছো লাইফে? না, এটা আমার বাবা মা জানে না। হয়তো কেউ জানবে না, এখন শুনলে চমকাবে, তাই তো? আর কথা হচ্ছে, আমি জানলাম কেমনে? স্রষ্টা আমাকে হেল্প করেন এই জিনিসগুলো বুঝতে, বুঝছনি কারবার। এই কারণে আমাকে মানুষ ভালোবাসে, আমাকে মানুষ শ্রদ্ধা করে, আমার কথা টুকটাক শোনে, আল্লাহ আমারে হেল্প করে। আমি এতেশাম, আমার সাথে দেখা হয়েছিল নি তোমার প্রোগ্রামের আগে? না, না। আমাকে বলছো নি যে তুমি মাঝে মাঝে 3টা-4টা করে ট্যাবলেট খাও গ্যাসের বলতেছি, গ্যাস তো আমার, খাইলাম তো ট্যাবলেট গ্যাসের আমি কিছুক্ষণ আগে। এই যে ঘুমের ট্যাবলেট খাও রোজ, এটা বলছো নি আমারে? না। বাট স্রষ্টা সত্যি আমাকে হেল্প করেন, কারণ আজও 9-10 বছর এই প্রোগ্রামের সাথে জড়িত, আজও যখন স্টুডিওতে ঢুকি দোয়া কালাম পড়ে ঢুকি, যে স্রষ্টা অনেক মানুষ আমাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, তুমি আমাকে হেল্প করো যাতে প্রপারলি আমি গাইড করতে পারি প্রোগ্রামটা। এখন আমার হাজবেন্ড কই আছে আমি সেটাও জানি না। দীপজানি মন্ডল মেয়েটা কোথায় আছে সেটা দুজনকে পাওয়া যাচ্ছে না। আমরা ট্যাবলেট থেকে দূরে চলে যাচ্ছি, ঘুমের ট্যাবলেটটা মেন ইম্পর্টেন্ট। এখন চমকাবে তো, সব তো জানবে ঘুম না যে আসলে মেয়ে তো আমার ঘুম না আসা নাকি শরীর মন শান্ত করা, কোনটা? না, আমি আসলে এটা ঘুমের জন্য খাও নাকি শরীর মনকে শান্ত করার জন্য আমি এটা খাও? মেনে নিতে পারি না যে সে এত বড় বেইমানি। এই বেইমানিটার জন্য যে ভেতরে যে খেদ তৈরি হয়, রাগ, জেদ, ঘৃণা তৈরি হয়, সেগুলোকে শান্ত রাখার জন্য খাও, তা ঠিক কিনা? তাই তো? হ্যাঁ। এটাকে অ্যাডিকশন বলে, নেশা বলে। তোমার আত্মীয় স্বজন সহ তোমার বাবা মা সহ তো লাভ দিয়ে উঠবে। ভাগ্যিস এটা জানতে পারলো এই ফাঁকে, এটাও তো একটা ভালো ব্যাপার হলো তাদের জন্য। আমি সবকিছু ছেড়ে, আমার আব্বু আম্মু সবাইকে ছেড়ে আমি তাকে বিয়ে করছি, বাট সে একটা মিনিটের জন্য আমার কথা চিন্তা করেনি। এই প্রোগ্রামের হাইট আর একটু বাড়লো, যে এখানে শুধুমাত্র প্রোগ্রামে হয় না, ডাক্তারি কাউন্সিলিং ও হয়। আজ তো মনে করে 500 টাকা ফি দিয়ে যায়। কিসে থ্যাঙ্কস দিচ্ছ নি?
এখন কথা হচ্ছে যে প্রোগ্রামটা আমি কোন ডিরেকশনে এখন নিব? পুরুষ পতিতা বলে ওই ছেলের সাতকাহন করব? এরকম টিচাররা ছাত্রীদেরকে তাদের এম্পাওয়ারমেন্টটাকে পুঁজি করে ইনক্যাশ করে যে সেক্সুয়াল ডিজায়ারনেস বা সেক্সুয়াল যে সব অ্যাক্টিভিটিস গুলোর সাথে অনেকেই ইনভলভ। টিচিং প্রফেশন ইজ সাচ এ গ্রেট প্রফেশন, কিন্তু তার মধ্যে এরকম বিতর্কিত নোংরারা আছে, সে বিষয়ে বক্তব্য দিব নাকি তুমি অ্যাডিক্টেড হয়ে গেছো সে বিষয় নিয়ে কথা বলবো? হালকা পাতলা বাট অ্যাডিকশনের মধ্যে চলে গেছে। আমার আব্বু আমার অনেক সাপোর্ট আছে আমার সাথে, এজন্য আমি অনেক ভালো আছি। সো এখন কোনটা নিয়ে কথা বলবো? এটা হচ্ছে বড় কথা। সে যেটা করছে সেটা তার নোংরামি, কিন্তু আমার সবথেকে খারাপ লাগে আমি এত স্যাক্রিফাইস করলাম তার জন্য, সে একবার চিন্তাও করলো না। আজকে কটা খাইছিল ট্যাবলেটে? তো ব্রেন আটকায় গেছে আমার, না বলতেই তো হবে। না আমি খাইনি আজকে, তাহলে এখানে আসতে পারতাম না। এমনি তো 3-4টা করে খাও, আজ কটা খাইছো? আজকে সত্যি খাইনি, এখানে আসতে পারতাম না। সকালে? আমি দুপুরের পরে বলিনি। সকালে আমি খাই না। খাও বিকালের পরে? সন্ধ্যা রাত দিয়ে। ওইটা খাওয়ার পর যখন চা খাও, দুধ চা তো পছন্দ তোমার, একটা ফিল তৈরি হয় না? দুধ চা না, রং চা পছন্দ করি। রং চা তখন একটা ফিল তৈরি হয় না, ঘোর লাগা টাইপ? হ্যাঁ হয়। তোমার পছন্দের একটা গান বলো, হাসান এই ছেলেটারে নিয়ে শুনছো এরকম একটা গান বলো। প্রোগ্রাম শেষ আমার। এটা হচ্ছে কি? আমি তোমার কাছে রাখবো মনের কথা হাজার। এটা হচ্ছে ছবি। এটা তোমরা বানাইছো গান? না না না, এটা যোদ্ধা ছবির গান। এই গানটাও আমাকে প্রায় শোনাতো। আমি গানটা পছন্দ করতাম না, ও শোনানোর পর থেকে পছন্দ করি। এটা কি তোমাদের জাতীয় গান হয়ে গেছিল? এবং আরেকটা গান আছে, সেটা হচ্ছে বলিনি ভালোবাসি, সম্ভবত রেডিওর কেউ এই গানটা গিয়েছিল, আমি সিঙ্গারের নামটা মনে করতে পারছি না। বলিনি ভালোবাসি এই গানটাই আমি, ওকে মনে পড়লে আমি শুনি গানটা প্রায়। বলিনি ভালোবাসি। আর কিছু? আমরা লাইব্রেরিতে খোঁজ লাগাচ্ছি, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করবো, তাই আর কিছু আছে এরকম? না আমি, ও নিশ্চয়ই অনুষ্ঠানটা শুনতেছে, আমি চাই আপনি ওকে কিছু বলেন। আমি কি বলে কি হবে? আমি কে বলা? আমি কি এখানে প্যারালাল আদালত চালাই? আমি কোন গভর্নমেন্ট চালাই? আমি কে? আই এম নবডি, আই এম নাথিং। আমি মানে এই অনুষ্ঠানটা যদি হাসান শুনতে পায়, আমি হাসানকে বলতেছি যে আমি আমার মা বাবার পরে সব থেকে বেশি তাকে ভালোবাসছি এবং আমি সবসময় তার সাথেই থাকতে চেয়েছি। ভালোবাসছি না ভালোবাসি? থাকতে চেয়েছি না থাকতে চাই? হয়তো আমি এখনো ভালোবাসি, সেটা পুরোপুরি কখনো যাবে না। সে আমার হাজবেন্ড ছিল এবং আমি প্রচন্ড ভালোবেসেছি তাকে। সে এটা বুঝতে পারেনি বা বোঝার চেষ্টা করেনি, হয়তো যেটা করছে আমি ওর কাছ থেকে এটা আশা করিনি। সে অন্য কোনো অন্যায় করতো, আমি মাফ করে দিতাম। সে মদ গাঁজা খেয়ে রাস্তার পাশে পড়ে থাকতো, দুটো খুন করে আসতো, আমি হয়তো মাফ করে দিতাম। কিন্তু সে যেটা করছে এটার কারণে আমি কোনোদিন মাফ করতে পারবো না তাকে। আপনার জীবনের কি অবস্থা? আমি আছি এখন, আমি এমবিএ কমপ্লিট করেছি, জব করব, জব খুঁজতেছি। কি অবস্থা আপনার? আপনার অবস্থা কি? আমি এমবিএ যেহেতু কমপ্লিট হলো আমার, আমি এখন জব খুঁজতেছি, একটা জব পেলে জব করব। এটাকে কি ভালো থাকা বলে বা এটাকে কি বেঁচে থাকা বলে যেভাবে জীবন পার করতেছে? জানি না, আমি হাসান ছাড়া আমার থাকার অভ্যাস নেই। পারছেন না তাই তো? না। তাহলে শেষ কি? জানি না, সরি। কি সরি? আমি জানি না আসলে, এখন ওর সাথে আমার কখনো থাকা হবে না। হয়তো হবে তো না, তো দিনের আলোর মতো পরিষ্কার। তাহলে ফিনিশিংটা কি? হাসানকে ছাড়া তো আপনার থাকার অভ্যাস নাই। ওর মান সম্মান যায়, আমি এটা কখনো চাই নাই। ওর একটা চাকরির জন্য আমি নফল নামাজ পড়তাম, রোজা রাখতাম, বাট চাকরি পাওয়ার পরে সে আমাকে ভুলে গেল। এইভাবেই আছি, যেভাবে থাকবো। কাউকে বিশ্বাস করা সম্ভব না।
অনুষ্ঠানের শেষ মুহূর্তে হাসানের কাছ থেকে কোনো গালিগালাজ, কোনো কমপ্লেইন, কোনো কিছু না, শুধুই অনুরোধ, হাসানদের জন্য এই মানুষগুলো আসলে আলটিমেট ডেস্টিনিটা কোথায় হবে, জীবনটাকে সব দিক দিয়ে একেবারে নিঃশেষ করে ফেলেছে স্বর্ণা। আমি তোমার অ্যাডিকশনের প্রশ্ন বা ঘুমের ট্যাবলেট খেয়ে কোন রকমে সবকিছু ভুলে থাকার যে প্রচেষ্টা, এ কথা বারবার তুলে নিয়ে আসতাম না। এটা কোনোভাবেই কোনো সমাধান হতে পারে না স্বর্ণা। হাসান, এইভাবে সত্যি ভালো থাকা যায় না, সত্যি এইভাবে বেঁচেও থাকা যায় না। একটা মানুষের কান্না, একটা মানুষের দীর্ঘ নিঃশ্বাস, এত অপরাধ নিয়ে সত্যি কি সার্ভাইভ করা যায়? যে মেয়েটি বারবার বলবার চেষ্টা করছিল যে না, আমি যে কোনো ভাবেই চেষ্টা করছি যে কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়, আসলে কি তাই? প্রতি মুহূর্তে চেষ্টা করছে কিভাবে আপনাকে ভুলে থাকা যায়, কিভাবে কষ্টের তীব্রতাটা কোনোভাবে হালকা করা যায়। কল্পনা করা যায় যে এইভাবে তাকে নিঃশেষ করে দেওয়ার পরেও প্রতি মুহূর্তে তাকিয়ে আছে আপনার দিকে, প্রতি মুহূর্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে নিজেকে আমি সামলে রাখতে পারি, কিভাবে তার প্রতি পাগল প্রায় আবেগটাকে আমি কিছুটা হলেও দমিয়ে রাখতে পারি। এর জন্য প্রতিদিন ওষুধের শরণাপন্ন হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে নিজেকে সামাল দিচ্ছে। একটা মানুষকে ভালোবাসেন আপনি, একটা মানুষকে বিয়ে করেন আপনি, কিন্তু একটা মানুষের নিউরনের মধ্যে এমন ভাবে ঘর করেছেন যে বছরের পর বছরে এত কিছু নোংরামি করার পরেও আপনাকে মন থেকে আলাদা করতে পারতেছে না। এর পুরস্কার এইভাবে দিলেন। আমি জানি না যেভাবে আপনি ভালো থাকতে পারবেন কিনা। অবশ্যই আপনি আমাদের অনুষ্ঠানটি শুনছেন, আমি জানি। আমি জানি না এইভাবে ভালো থাকা যায় কিনা। আমি জানি না যে কত জনমের যৌবন নিয়ে আপনি পৃথিবীতে এসেছেন। আমি জানি না আর কতজন মেয়ের সাথে এ ধরনের সেক্সুয়াল ইন্টারকোর্স করলে আপনার যৌবন শান্ত হবে। আমি জানি না কবে আপনার যৌবন এবং আপনার বয়স পশ্চিম আকাশে ঢলে পড়বে। আমি জানি না যে কবে আপনার রক্ত শান্ত হবে। আমি জানি না কবে আপনার মৃত্যু ভীতি মনের মধ্যে ভর করবে। আমি জানি না যে মেয়েটি পাগলের মতো আপনাকে শুধু দিয়েই গেছে এতদিন, আজও আপনার এত কুকীর্তি জানবার পরেও, তার সাথে এত অন্যায় অবিচার হওয়ার পরেও, বছরের পর বছর এত নেগলেক্ট, এত ইগনোরেন্স আপনার কাছ থেকে পাওয়ার পরেও আপনাকে ভুলে থাকার জন্য তাকে ঘুমের ওষুধের আশ্রয় নিতে হয়। যে মানুষটা জীবন্ত একটা লাশে পরিণত হয়েছে হাসান, একদম স্যান্ডউইচ করে ফেলেছেন আপনি তাকে। যে মানুষটা বেঁচে থাকার মিনিমাম কোন উপলক্ষ এখন আর রাখেননি তার সামনে। যদি কোনোদিন মৃত্যুভীতি আপনার মনের মধ্যে ঢুকে, আমি জানি না যে কিভাবে আপনি তখন সার্ভাইভ করবেন। আপনার রক্ত যেদিন শান্ত হবে, আপনার যৌবনের এই আগ্রাসন যখন একটু কমে আসবে, আপনার সূর্য যখন পশ্চিম দিকে একটু হেলে আসবে, তখন এই অপরাধবোধ আপনাকে অশান্ত করে তুলবে হাসান। তখন প্রতি মুহূর্তে এত হাজারবার আপনি মৃত্যুবরণ করবেন, সে কষ্ট সহ্যের বাইরে চলে যাবে। মানসিকভাবে, শারীরিকভাবে একটা অ্যাবনর্মাল সিচুয়েশনে স্বর্ণা নামের মেয়েটিকে দাঁড় করিয়ে ফেলেছেন। লিটারেলি আমার কাছে মনে হয়েছে মেয়েটিকে মানসিকভাবে এবং শারীরিকভাবে একেবারে অসংলগ্ন একটা জায়গায় দাঁড় করিয়ে ফেলেছেন। একটা মানুষকে রেপ করলে, একটা মানুষকে মানসিকভাবে কষ্ট দিলে এবং একটা মানুষকে এইভাবে স্যান্ডউইচ বানালে, এর বাংলাদেশ ফৌজদারি আইনে এর স্পেসিফিক কোন জায়গা আছে, কোন নিয়ম আছে, কোন কারণ আছে আমার জানা নাই। একটা মানুষকে এইভাবে স্যান্ডউইচ যদি বানিয়ে ফেলে কেউ, তার আলটিমেট তার
পানিশমেন্ট কি হওয়া উচিত, তার জন্য অ্যাকচুয়ালি বাংলাদেশ ফৌজদারি আইনের পক্ষ থেকে কি প্রেসক্রিপশন আছে আমার জানতে খুব মন চাই। আজকে আমার সামনে তরতাজা একটা মেয়ে, এত কম বয়সে একটা মেয়ে, যার জন্য সমগ্র পৃথিবী, সমগ্র জীবন পড়ে আছে, সেই মানুষটাকে একদম রাস্তার সাথে মিশিয়ে দিয়েছে। সেই মানুষটাকে শারীরিক মানসিকভাবে একটা অসংলগ্ন জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, যার জীবন শুরু হওয়ার আগে বিভিন্ন রকমের বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে একদম স্থবির করে দিয়েছে। এর কি আদৌ কোনো সলিউশন আছে? যে এই ঘটনাটা ঘটাতে গিয়ে প্রণোদিত করতেছে, যে এই সারাউন্ডিংস তৈরি করতে বাধ্য করছে, তাকে আইনের আওতায় নিয়ে আসার জন্য স্পেসিফিক কোনো গ্রাউন্ড আছে কিনা? একটা প্রেমিকা তার প্রেমিকের কাছ থেকে, একটা স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রতি মুহূর্তে নেগলেক্ট। একটা স্ত্রীর জন্য অনেক বেশি কষ্টের যখন দেখে যে তার স্বামীর যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, আমার সবচেয়ে বড় যে পুঁজি, আমার আব্রু, যার কাছে আমি তুলে দিয়েছিলাম, সে হর হামেশা এই ধরনের সম্পর্কে অন্যান্য মেয়ের সাথে ব্যস্ত আছে, তখন এটি মানবার মতো মানসিক অবস্থা কারো থাকে না। কিন্তু এত কিছুর পরেও পাগলের মতো ভালোবাসতেছে মেয়েটি। ভালোবাসো এখনো, রাইট স্বর্ণা? এখনো ভালোবাসো? হ্যাঁ, বলতে পারো না? ওকে ভোলা সম্ভব না? আমি চেষ্টা করবো ভুলে যাওয়ার। চেষ্টা করার মানে কি এইটা যা করতেছো এখন? হয়তো ধীরে ধীরে ভুলে যাব, চেষ্টা করব। এভাবেই ভুলে যেতে হবে। তাকে ছাড়া থাকিনি, আমার মানে একটা কেমন এডিক্টেড হয়ে গেছি, আমি তাকে ছাড়া থাকতে পারি না। সে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। স্বর্ণা, একদম দিনের আলোর মতো পরিষ্কার এটা তোমার সাথে ঘটতেছে, বিষয়টা কিন্তু এরকম না। হাসানরা হচ্ছে বেশ্যাবৃত্তি করে এই ধরনের একটা প্রোডাক্ট, যারা নিজেদের কাজের প্রয়োজনে এক এক সময় এক এক রঙে আবর্তিত হয়, এক এক পরিবেশে। তোমাকে ওই সাময়িক পরিস্থিতির জন্য একটা প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছে, দ্যাটস ইট, এর বেশি কিছু না, যা তুমি ভালোবাসা বা মন্দবাসা হিসাবে চিন্তা করে ফেলেছ। জাস্ট ব্যবহৃত হয়েছ তুমি। ওর চোখ অনেক দূরে, স্বর্ণা, তুমি ধরতে পারোনি। ওগুলোকে প্রেম ভালোবাসা মনে করে আজও কষ্ট পাচ্ছ, আজও তার জন্য তোমার মন কুকড়ে ওঠে। ওই তো এত তারিখে এত দিন আমার জন্য 3 ঘন্টায় দাঁড়ায় থাকতো। এবং বিশ্বাস করো, সবচেয়ে বড় কাল হয়েছে কি জানো? তোমাদের ঢাকা শহরে একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হওয়াটা। ওই ছেলের ধান্দা ছিল যে আমি মনে হয় কোনো বড় একটা ফ্যামিলির মেয়েকে পেতে যাচ্ছি, তাই সাময়িক সময়ের জন্য তোমার রূপ চেহারার দিকে সে তাকায়নি। পরবর্তীতে যখন মনে হয়েছে যে আমি তো আরো অনেক বড় মাঠের খেলোয়াড়, আমি তো আরো অনেক বড় কিছু ডিজার্ভ করি, বড় কিছু পাই, তখন সাময়িকভাবে যে সময়টা তার স্ট্রাগল পিরিয়ড, সেখানে তোমার বাড়িতে থেকে তোমার খেয়ে পড়ে নিজেকে নিজের মতো এস্টাবলিশ করে দেন সে আরো বেটার অপশনের দিকে ধাবিত হয়েছে। এদের কাছে প্রেজেন্টটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান। এরা সবসময় বর্তমানে বাঁচে, তাই যখন যেখানে যেভাবে পারে সে বর্তমানটাকে ইউটিলাইজ করে। তুমি ছিলে শুধুই একটা সিঁড়ি, তুমি ছিলে শুধু একটা প্ল্যাটফর্ম। এত অল্পতে তোমরা কিভাবে ডিসিশন নিয়ে নাও, তোমাদের মতো বোকা মেয়েরা যারা বলে যে আমার এত কেয়ারিং অ্যাটিটিউড, আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছ, তো ধান্দায় দাঁড়িয়ে থেকেছ এই সময়। আমি জানি আমার এই কথাগুলো তোমার কান পর্যন্ত ঢুকবে ঠিকই, বাট নিউরনে গিয়ে পৌঁছাবে না। তুমি ওরে ভালোবাসবে, ওকেই বিশ্বাস করবে, ওর প্রেমে পাগল হয়ে থাকবে। এই যে ওষুধ খেয়ে চলেছ ওকে ভুলে থাকার জন্য, এই যুদ্ধে তুমি আর জিততে পারবে না। বাট বিশ্বাস করো, ও কখনোই তোমাকে ভালোবাসেনি। এটা ওয়ান্স কাইন্ড অফ প্রস্টিটিউশন, একটা বেশ্যাবৃত্তির সাথে তুলনা করা চলে। যে এই হাসান টাইপ ছেলেরা, যারা যদি তোমার তথ্য যা দিয়েছ সব সত্য হয়ে থাকে, তার ভিত্তিতে বলছি, আমি সত্য আংশিক ধরে নিচ্ছি এই কারণে যে অলরেডি যে প্রতিষ্ঠানের সাথে আমরা কথা বললাম তারাও অ্যাকনলেজ করলো যে হ্যাঁ এই ধরনের ক্যারেক্টারিস্টিক্স এর এই ছেলে সে, যে কারণে আমরা তাকে সেই প্রতিষ্ঠান থেকে টার্মিনেট করেছি।
এবং ধরে নিচ্ছে ব্যাপারগুলো সত্য, তাই যদি হয়ে থাকে এদের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু এরকমই। এরকম ছেলের পরিমাণ কিন্তু হাসান শুধু না, বহু মানুষ এই রকম কাজের মধ্যে জড়িত। এদেরকে চিনতে পারি না আমরা, সাময়িকভাবে এদের ডেমনস্ট্রেশন দেখে, এদের কেয়ারিং অ্যাটিটিউড দেখে আমরা পাগল হয়ে যাই। আর এই ছেলের ইনোসেন্ট অ্যাটিটিউড, ইনোসেন্ট অ্যাপ্রোচ, পড়ালেখায় ভালো, প্রতিষ্ঠানের পক্ষ থেকেও তাকে সে রিকগনিশন, এগুলোই কিন্তু একটা অ্যাডেড অ্যাডভান্টেজ দিয়ে দেয় ধরনের ছেলেগুলোকে মেয়েদের জীবন, মেয়েদের লাইফ নিয়ে খেলবার জন্য। তুমি জঘন্যভাবে ব্যবহৃত হয়েছে একটা প্রোডাক্টের মতো। মানুষ প্রোডাক্ট ব্যবহার করে না। আমি যেমন আমার সেলফোনটা ব্যবহার করতেছি, এখন চিন্তা করতেছি যে অ্যান্ড্রয়েড তো বহুদিন ব্যবহার করলাম, একটা আইফোন 8 নিয়ে নিয়ে এবার। এরকম ভাবে তুমি ইউটিলাইজ হয়েছে, নাথিং এলস। এটাকে প্রেম ভালোবাসা মনে করে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। যোদ্ধা সিনেমার ওই গান শুনে পাগল হওয়ার কোনো কারণ নাই। তুমি নোংরা ভাবে ব্যবহৃত হয়েছে একটা, কি বলবো, একটা চতুর্থ গ্রেডের স্বার্থপর মানুষের দ্বারা, যাকে পুরুষ পতিতা বললেও বাড়িয়ে বলা হবে না। একটা প্রস্টিটিউট এদের চাইতে অনেক বেটার, বিকজ একজন প্রস্টিটিউট শুধুই শরীর দেয় টাকার বিনিময়ে, যেখানে কোন রকমের মানসিক ভাবে তাকে ব্ল্যাকমেল করার কোনো প্রবাবিলিটি থাকে না। এরা হচ্ছে প্রস্টিটিউটের চাইতে জঘন্য, যার শরীর এবং মন নিয়ে খেলা করে শুধুই নিজের বর্তমানকে সিকিউর করার জন্য। ওই সময়ে তার ডিমান্ড ছিল এটা, তাই সে করেছে। যখন পারপাস সার্ভ, ডান, ফিনিশ, শেষ, রাত গায়ে বাদ গায়ে চলে যাও তখন পরবর্তী জায়গায়। দ্যাটস ইট। আর তোমার মতো বেকুব মেয়েরা, আহা আমার জান, আহারে আমার স্বামীটা, আজও পাগলের মতো ভালোবেসে যাচ্ছ। ভালোবাসার তীব্রতা এত মারাত্মক যে সেই তীব্রতা কমানোর জন্য তোমাকে ওষুধের আশ্রয় নিতে হচ্ছে। এই হতে হতে একসময় অ্যাডিক্টেড হয়ে ডেড হয়ে শেষ হয়ে যাবে দুনিয়া থেকে। এই তো। আর বাকি সব কিন্তু, বাকি সবার পরিচয় কিন্তু যাচ্ছে তাই। লাইক ওই বাবা যে পাগলের মতো তোমাকে ভালোবাসে, ওই মা যে তোমাকে পেটে ধরেছিল, ওই বোন যারা তোমার ভালো লাগায় ভালোবাসে, তোমার মন্দ লাগায় কষ্ট পায়, আত্মীয় স্বজন সবাই যারা যখন যেখানে শুনতে পায় ছুটে ছুটে যায়। এরা তো বহু জন্মে মনে হয় কোনো পুণ্যের ফসল করেছিল। এরা তো মানে কি বলো, বিরাসতে পাওয়া দ্রব্য সামগ্রীর মতো, আলু পটলের মতো। এদের তো অনুভূতির, ভালো লাগা মন্দ লাগার কোনো দামই নাই তোমার কাছে, রাইট? সত্য শুধু তুমি আর তোমার নোংরা স্বামী, ঠিক? সত্য শুধু তুমি আর তোমার নোংরা স্বামী, এদের কোনো মূল্য নাই। আফসোস হয় এই বাপমাদের জন্য। ওই বাপমা কারা যারা তাদের বাচ্চাদেরকে উচ্ছিষ্টের মতো ফেলে দেয় সেই ডাস্টবিনের পাশে? আর এই বাপমায় বা কোন পৃথিবীর যারা কলিজার মধ্যে তোমার আমাদের মতো মেয়েগুলোকে সবসময় আষ্টে পিষ্টে বেঁধে রাখে? যে মেয়েরা সামান্যতম সেই বাবা এবং মায়ের মানসিক অবস্থা, তাদেরকে শ্রদ্ধা করার মানসিকতা রাখে না। এত 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 খারাপ কেন তোমরা? এত এত স্বার্থপর কেন তোমরা? নিজেকে দেখে ঘেন্না হয় না তোমাদের? যে নিজের বিলাসিতা করতে গিয়ে, নিজের ভালো লাগা মন্দ লাগা দেখতে গিয়ে, সেই বাবার কথাই তো বলতেছিলে যে জীবনে কোনোভাবে তিনি কষ্ট পেতে দেননি আমাদেরকে। এই কষ্ট না পেতে দিতে গিয়ে তাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে সেই খবর কি তুমি রাখো? তোমাকে একটু ভালো লাগা দিতে গিয়ে তাকে কি পরিমাণ খারাপ লাগার ভিতর দিয়ে যেতে হয়েছে সেই ক্যালকুলেশন কি তোমার কাছে আছে? তোমাকে ঢাকা শহরে তিলোত্তমা সিটিতে মাথা গোজার একটা ঠাঁই দিতে গিয়ে তাকে কতদিন বিনিদ্র রাত কাটাতে হয়েছে সেই খবর কি তুমি রাখো? ইনফ্যাক্ট তোমার কোনো কিছুতেই কিছু যায় আসে না। তোমার শুধু যায় আসে একটাতেই, তুমি আর তোমার নোংরা স্বামী, রাইট? মানুষ স্বার্থপরতা ঝেড়ে ফেলে অন্তত ওই নোংরা স্বামী এবং তোমার নিজের জন্য না বেঁচে অন্তত তোমার বাবা এবং মায়ের মেয়ে হয়ে বাঁচা যায় কিনা কয়েকটা দিন সে চেষ্টা করো। তোমার পক্ষে যেটা কোনোভাবেই মনে হয় সম্ভব না। সম্ভব কি? মনে হয় না। তুমি তো আছো তোমার খেয়ালে, তুমি আর তোমার নোংরা স্বামী।
ভাবে আসছে, মানুষের চোখের দৃষ্টি বিষাক্ত তীরের চেয়ে বিপজ্জন। ষোড়শী রূপসী কোন মেয়ের দিকে যতবার কুদৃষ্টি নিয়ে তাকাবে, জেনা করলে যে পাপ, সে পাপ নাকি আমল নামায় লেখা হয়। আর তোমার স্বামী তো বিশ্ব বেহায়া, যখন তখন চাদরের মতো বদলায় যায় তার শরীর। ওই শরীর কত মেয়ের শরীরের ঘ্রাণের সাথে মিলেমিশে একাকার হয়েছে। সেই মানুষকে তুমি আপন করতে চাও, ঘেন্না হয় না তোমার নিজেকে নিয়ে? ঘেন্না হয় না? যার কাছে তুমি তোমার আব্রু সঁপে দিয়েছিলে, সেই ছেলেটা আজ তোমার আব্রুকে নিলাম করে দিয়ে বিভিন্ন মেয়ের সাথে শরীর বদলে বেড়ায়, ঘেন্না হয় না? ওই যে কথাগুলো যখন শুনেছো দেবযানীর সাথে কনভারসেশনে, জান তোমার সাথে কাটানো সেই রকম ছিল, আবার কখন পাবো তোমাকে একদম নিজের বাহুডোরে? সেই ছেলের কাছে আবার নিজেকে সঁপে দিবে, বমি আসে না নিজেকে নিয়ে? স্রষ্টা তো অনেক আয়েশ করে সৃষ্টির সেরা জীব বানিয়ে পাঠিয়েছিল, উনিও তো দেখে কষ্ট পাবেন যে কি পরিমাণ কাকড়া বিছির মতো মানুষ তো নিজের রূপটাকে পাল্টে ফেলেছে, এত মূল্যহীন করে ফেলেছে নিজেকে। দয়া হয় তোমাকে দেখে। আমি কি বলবো, আসলে কিছু বলার নাই। কিছু বলতে চাও? না, আর কিছু বলতে চাই না। আব্বু আমার কাছে মাপ চাই, আর কি বলবো। আর তোমার জানের কাছে যেতে চাও, রাইট? না, আমি তার কাছে যেতে চাই না। ভালোবাসো যে তারে? ভালোবাসলে আমি তার কাছে যেতে চাই না। তাহলে ভুলবে কিভাবে? ভুলে যাব ট্যাবলেট খেয়ে? ধীরে ধীরে চেষ্টা করবো না। ভুলে যাব। আমার আল্লাহর উপরে ভরসা আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, ভুলে যাব। শোনো ভাই, আমি অসম্ভব রকমের আস্তিক মানুষ, যদিও ধর্মকর্ম পুরোভাবে মেনটেইন করা আমার পক্ষে হয় না। যতক্ষণ পর্যন্ত তোমার কেমিক্যাল লোচা শরীরের মধ্যে চলতে থাকবে অ্যাডিকশনের জন্য, কোনো ড্রাগসের কারণে বা কোনো ওষুধের কারণে, আমার মনে হয় না যে নামাজ এবং বাকি যে বললে তুমি কোরআন মাজিদ পড়া, সে ব্যাপারটা তোমার জন্য সেই অর্থে জায়েজ হবে। সো আমার মনে হয় নিজেকে আগে ঠিক করো, তারপর এইসব অ্যাক্টিভিটিজের মধ্যে নিজেকে ইনভলভ করো। বিদায় নিব আমি। বিদায়ের শেষ মুহূর্তে করজোড়ে আমি পুরো দেশের মানুষের কাছে, দেশের বাইরে থেকে যারা অনুষ্ঠানটি শুনছে সবার কাছে অনুরোধ যে প্রায়শই এ ধরনের খারাপ পরিস্থিতির ভেতর দিয়ে আমরা যাচ্ছি, এ পরিস্থিতি বন্ধ হোক। ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার কল্যাণে আমরা জেনেছি কয়েকদিন আগে যে 8 বছরের মেয়েটিকে ওরা যেভাবে সেক্সুয়াল অ্যাবিউজ করে, সেটার প্রতিরোধ করতে গিয়ে সেই বাবা বিভিন্নভাবে অপদস্থ হয়। কোনোভাবেই বিচার যখন না পায়, পরবর্তীতে মেয়েকে বাঁচানোর জন্য অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। তাতেও যখন কোনোভাবে সে নিজেকে আর বাঁচাতে পারবে না মনে হয়, তখন বাবা মেয়ে একসাথে সুইসাইড করে, ট্রেনের কাছে ঝাঁপায় পড়ে। এই যদি হয় অবস্থা, এই যদি হয় সামাজিক পরিস্থিতি, আমরা করজোড়ে অনুরোধ করি, মিনতি করি, ল এনফোর্সমেন্ট এজেন্সির দায়িত্বে যারা আছেন বাংলাদেশে, তারা অবশ্যই ব্যাপারগুলো দেখবেন। মেন ভিকটিম যতটুকু জানি যে অলরেডি বিন অ্যারেস্টেড। স্পেশালি আমাদেরও উচিত, যারা আমরা এই সমাজ বিলংস করছি, আমাদের উচিত যে সামগ্রিকভাবে প্রতিহত করা এই ধরনের নরপিশাচদেরকে সামাজিক আন্দোলনের রূপ নেওয়া উচিত, প্রতিহত করা উচিত এ ধরনের মানুষকেও, হাসান নামের ছেলেদেরকেও, যারা সন্তর্পণে আমার আপনার বোন অথবা মেয়ে সন্তানকে আমার আপনার অবগতির মধ্যে, আমার আপনার অজান্তেই এইভাবে নিঃশেষ করে দিচ্ছে, এমনভাবে নিঃশেষ করছে, এমনভাবে কুরে কুরে খাচ্ছে, এদের মজ্জায় ঢুকে গিয়ে, এদের নিউরনে ঢুকে গিয়ে এমনভাবে ধ্বংস করে দিচ্ছে এদেরকে। আমার আপনার কলিজার টুকরা সেই বোন বা সেই মেয়ে, তাকে হয়তো বাঁচানো আমাদের আর সম্ভবপর হচ্ছে না, তাকে স্যান্ডউইচ বানায় ফেলতেছে। এদের ব্যাপারে আমাদের সতর্ক এবং অনেক তড়িৎ সিদ্ধান্তে এবং ডিসিশনে আসা উচিত এবং এক্সাম্পলারি কিছু শাস্তির বিধান করে দেওয়া উচিত।